ক্লাস তো আজকে বোধহয় 6টা হচ্ছে ক্লাস। তো এর ভিতরে আমরা ব্যাকরণ, ভাষার উৎপত্তি, তারপরে ধ্বনি, বিন্যাস, এগুলো আমরা পড়ে ফেলেছি। ধ্বনির পরিচিতি, বেশ কিছু দূর আমরা এগিয়েছি। তো যতদূর এগিয়েছো, তুমি কি পিছন ফিরে তাকালে মনে করতে পারো যে এই বিষয় পড়া হয়েছে এবং এখান থেকে প্রশ্ন আসলে আমি পারবো? এবং সেটি কেবল এখনই পড়া হয়েছে এখনই পারবো এরকম না, যে সময়ই প্রশ্ন আসুক না কেন ওইটা তুমি পারবে, এরকম একটা মানসিকতা তোমার তৈরি হয়েছে কিনা। যদি সেটি না হয়, তাহলে কিন্তু একটু প্রবলেম আছে, আমাদের প্রবলেম রয়ে যাচ্ছে। আমরা ফিউচারে সেই সংকটের মুখে পড়বো কিন্তু আবারও। বুঝছো? ফলে যার যার জায়গা থেকে সেটা আরেকটু পরিচ্ছন্ন করে নাও। দেখলাম যে মাঝে মাঝে প্রশ্ন হতো আগে গ্রুপে, যা পড়ানো হতো সেই বিষয়ে সংশ্লিষ্টতা রেখে। তবে তোমরা বোধহয়, আমি দেখছি না নাকি জানি না, একটু বোধহয় নীরব বেশি। যে এই পড়া পড়লাম, এই সংশ্লিষ্ট যে প্র্যাকটিস বুক আছে তোমাদের বা আমাদের থেকে যেটি দেওয়া হয়েছে, আমি তো এখানে একটা বেসিক আলোচনা করছি। হুম। এর সাপেক্ষে তোমরা যখন অ্যান্সার করতে যাবে, তখন নানা ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার কথা। এবং সেই ব্যাপারগুলো যদি একটু কথা বলো তাহলে ভালো হয়। আচ্ছা। তো আমরা এই পড়াগুলো পড়েছিলাম, কিছুদিন আমরা এগিয়েছিলাম বোধহয়। আমরা মধ্যস্বরাগম নিয়ে কথা বলেছিলাম, তাই না? সেখান থেকে আমরা আজকে একটু ভিন্ন দিকে এগোবো। আমরা কি অপিনিহিতি নিয়ে কথা বলেছিলাম নাকি? তখন ক্লাসের শেষের দিক ছিল তো। জি স্যার। কথা হয়েছিল। ওপিনিয়ন কথা হয়েছিল। ছিল। বলছিলাম এই শব্দটি জানতে হবে, বানানের জন্য গুরুত্বপূর্ণ। এবং অপি শব্দের অর্থ পূর্বে অর্থে ব্যবহার করা হয়, এবং নিহিতি মানে নিহিত হয়ে আছে ওখানে, পূর্বে যেটি অবস্থিত হচ্ছে এরকম অর্থে। যে ছিল পরে, আসছে আগে, কি কি আসছে তার সংজ্ঞা এখানে দিয়ে দেওয়া আছে, যে পরের রস্যই রস্য বা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে রস্যি। আমরা দুটো টেকনিক এখানে পাচ্ছি। যেমন বাক্য, এটা যুক্ত ব্যঞ্জন, খেয়াল করো, যুক্ত ব্যঞ্জন ধ্বনি আছে ক আর জ, ফলে এটার আগে রস্যই এসেছে। এই কথা বলতে যে আরেকটা কথা বলেছিলাম, যে অপিনিহিতিও এক ধরনের মধ্য স্বরাগম। দেখো তো, এই কথাটা বলেছিলাম, মনে আছে কিনা? অপিনিহিতিও এক ধরনের মধ্য স্বরাগম, আমরা এরকম কথা বলেছিলাম। যেমন সত্য থেকে সৈত্য হয়েছে, এটা মুখে বলতে গেলে শব্দটা এরকম করে হয়ে যায়। আচ্ছা, সত্যকে যদি আমরা এইরকম সত্য করি, দেখো তো, মানে তালব্য শয় ওকার, তয় হস, তয় ওকার, এরকম না? এই সত্যকে জি আমরা এই স্যার। উচ্চারণ, জি স্যার। তাহলে একটু বলতে পারবে এখানে অ এর কোন উচ্চারণ হয়েছে এবং কয়টা অক্ষর আছে? স্যার হ্যাঁ। স্যার, স্যার এখানে বিপরীত। অয়ের বিবৃত আর অক্ষর আছে হচ্ছে দুইটা। কি কি? সত্য। সত্য। দুইটা সৎ স্যার। একটা, তো একটা, কি কি অক্ষর আছে? সৎ কি? বদ্ধাক্ষর জি স্যার, বদ্যাক্ষর। আর আর তো হচ্ছে মুক্তাক্ষর। মুক্তাক্ষর। জি স্যার। আচ্ছা, এটুকু ঠিক আছে, কিন্তু প্রথমে যে কথাটা বললে যে শয়ের অটা এখানে বিবৃত উচ্চারিত হয়েছে, এটা কি হয়েছে? ইব্রাহিম আছো নাকি? শয়ের যে অ, দন্ত শয়ের সাথে একটা অ আছে, সেই অটা এখানে কি অ আছে? সংবৃত স্যার, উচ্চারণ তাহলে সংগৃহীত হয়েছে, এটা ও হয়েছে। এবং আমি তোমাকে সংগৃহীত মনে রাখার একটা কৌশলও বলেছিলাম, কিভাবে? স্যার ওটা স্যার উচ্চারিত হবে, ওটা হচ্ছে স্যার। এটা হচ্ছে ঠোঁটের আকৃতিটা সংকুচিত হয়, এমন কথা হ্যাঁ। বলেছিলাম, মনে আছে? তাহলে জি এখানে স্যার। অটা ও হয়েছে, অতএব সংকুচিত হয়েছে, অতএব এটা সংবৃত। তুমি জি এখানে স্যার। কিন্তু তোমরা বলে ফেলেছো বিবৃত। ফলে আমি যেটুকু তোমাকে দেখালাম, যে তোমার কেবল পরিচিতিটা তৈরি হয়েছে, তুমি এই বিষয়গুলো সম্পর্কে কেবল জেনেছো,
কিন্তু এটা সম্পর্কে একটা স্বচ্ছ, পরিচ্ছন্ন, সম্যক ধারণা যাকে বলা হয় সেটি তোমাকে নিতে হবে কিন্তু। এবং যখন বলবে তখন তোমাকে পূর্বাপর এবং যে বিশ্লেষণ দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে বলতে হবে। না হলে কিন্তু পড়াটা হচ্ছে না, তুমি ভুল করে ফেলেছো। একই সাথে যে বিবৃত অ্যান্সারটা তুমি বলেছো, সেই বিবৃত সম্পর্কে তোমার ধারণাটা পরিচ্ছন্ন নয়। তাহলে কি হলো? আমরা কিভাবে বলো আরো সুন্দর করবো? যাক, আমি একটা জায়গা মাথায় আসলো, বলছি যে এই প্রমিত উচ্চারণের বাইরে যে আমরা যখন আঞ্চলিকভাবে কথা বলতে চাই তখন এই ধরনের ধ্বনির পরিবর্তনগুলো হয়ে যায়। ফলে আমরা প্রথমেই ধ্বনি পরিবর্তনের কারণ হিসেবে দেখিয়েছিলাম আঞ্চলিকতা, মনে আছে কিনা? বাক্য। হুম। কি পড়ছি? বলছি বাক্য তত্ত্ব পড়ছি। বাক্য তত্ত্ব হবে এটা, বাক্য, ওই যে রশ্মি চলে এসছে। ফলে এটা আমরা মধ্যস্বরাগম হিসেবে নিচ্ছি। কিন্তু যুক্ত ব্যঞ্জনের আগে এসেছে, তাই এর নাম হয়েছে অপিনিহিতি। আচ্ছা, অপিনিহিতির যে অটা ও হলো, অপিনিহিতি নয়, কি কারণে এটা দেখি একটু বলতে চেষ্টা করো তো। এটা ও, পি, নি, কারণ আমরা ধ্বনির অধ্যায় থেকে মাঝখানে আমরা কোথায় গিয়েছিলাম? উচ্চারণে গিয়েছিলাম। সেখানে তোমাকে কারণ দেখানো হয়েছে কি কারণে অটা ও হচ্ছে। অটা ও হওয়ার পরিচিতিটাও তুমি জেনেছিলে, অটা ও হওয়ার কারণটাও তুমি জেনেছিলে। বলো কি কারণে হয়েছে? তার হস্যিকারের জন্য। আহ, মানে আমাকে তুমি নিশ্চয়তা দাও যে তুমি কি বলতে চাচ্ছো, প্রশ্ন না করে আবার। জি স্যার, হস্যিকারের জন্য। হ্যাঁ, অ এর পরে রস্বীকার থাকার কারণে পূর্বের অটা ও হয়েছে। এই যে অটা যে ও হলো, এটিও হওয়ার কারণ আমরা এখানে একটু পরে দেখব, যে কেন এই অটা ও হয়। মানে রস্বীকারের কারণে তো অটা অ থাকতেও পারতো, আমরা রস্বীকারকে ধরে অ যে ওতে যায় সেটাকে কারণ হিসেবে নিয়েছি। তাহলে অটা ওতে গেলে যে কারণ হিসেবে নেব, তাহলে যখন রস্বীকার থাকলে হবে তখন অনিয়ম থাকলে কেন হবে না? কারণ তাহলে এটা হচ্ছে নাবোধক অর্থে বা ডেকেটিভ। হ্যাঁ, তার মানে তুমি দুটো কারণ দেখছো, একটা হচ্ছে অর্থ, আর একটা হচ্ছে হ্যাঁ, বোধক না বোধক। আহ, মানে অর্থের দিকে খেয়াল রেখে বেসিক্যালি আমাকে কাজটা হয়েছে। আরেকটা হচ্ছে স্বরের সাথে স্বরের মিলের কারণে, না? ওই যে ওর সাথে ওইটা থাকলে খুব সহজ হয়, এটা স্বরের সাথে স্বরের মিলের কারণে। অর্থটাও কিন্তু এখানে মনে রাখাটা গুরুত্বপূর্ণ, যে আমরা আহ কি হলো, আমি মুছতে পারছি না কেন? হুম। তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, এই টপ টপ টপা টপে কি হয়েছে? একটা কার এসেছে, দেখো পূর্ণ ব্যঞ্জন নয়, একটা কার এসেছে। তার মানে এটাও মধ্যে একটা স্বর ধ্বনি বলতে পারো, স্বরধ্বনি, অথবা স্বরধ্বনির সংক্ষিপ্ত, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপও বলতে পারো। যা হোক, একটা স্বর এসেছে। তাতে কি হয়েছে? টপ এবং টপ দুটো একই ধ্বনি ছিল, উচ্চারণের ভঙ্গিতে একই রকম ছিল, এবং টপা টপ হওয়ার কারণে সেটি আর একই রকম নেই। ফলে দুটো টপ, যেটা টপ টপ ছিল, সমান ছিল, তাকে অসমান করে ফেলেছে। এই জন্য কি নাম বলেছিলাম বলো? এই পর্যন্ত আমি পড়েছিলাম যতদূর মনে আছে। কারণ অসমান করা অতি হয়েছে। ভবন, হুম। অসমী ভবন। হ্যাঁ, অসমীভবন আসলে শব্দটা নাই। আমরা বলেছিলাম করণ থেকে এসেছে, করণ, অসমীকরণ। এখানেও যথারীতি একটা স্বর এসেছে। ফলে তুমি এখানে, এই ঘটনাটা এখানে ঘটে থাকবে, এখানে একটা আকারের আগমন ঘটবে সব সময়। এবং এটিও এক প্রকারের কি, মধ্য স্বরাগম, কারণ মধ্যে একটা স্বর এসেছে। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এবার আমরা নতুন পড়ায় যাব। দেখো বিলা, বিলা, এখানে বিলি হয়েছে। দুই পাশে দুটো ঠিক আছে। বিলাতি থেকে বিলিতি হয়েছে। তার মানে ঘটনাটা কি ঘটেছে এখানে? পরিবর্তনটা কি হয়েছে? আকারটা রস্বীকার হয়েছে। এখন এই আকার যে রস্বীকার হলো, কি কারণে হলো? দেখো,
আকার রস্বীকার হলো কি কারণে? বলছে দুই পাশে দুইটা স্বরধ্বনি আছে, ওই দুইটা স্বরের প্রভাবে মধ্যের স্বরটাও পরিবর্তন হয়েছে। মধ্যেরটা পরিবর্তন হয়েছে বিধায় এর নাম দেওয়া হয়েছে মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যেটা পরিবর্তিত হয়েছে বিধায়। আর পরিবর্তিত হলো কোন প্রক্রিয়ায়? বলছে এই পাশে রশ্মি, এই পাশে রশ্মি এর সাথে মেলানোর জন্য মাঝেও রশ্মি রয়েছে। ফলে স্বরের প্রভাবে স্বরের বা স্বরধ্বনির পরিবর্তন হয়েছে। আই এই যে স্বরের প্রভাবে স্বরের পরিবর্তন, এর নাম কি তাহলে? স্বর সঙ্গতি। আমু স্বর তার সঙ্গতি। হ্যাঁ বলো। কারণ আনমিউট করা আছে বোধহয় এবং পাশের কথা চলে এসছে। বলছি স্বরের প্রভাবে স্বরের পরিবর্তনকে বলা হয় স্বর সঙ্গতি, ভায়োল হারমোনি। এই ঘটনাটার কারণেই বেসিক্যালি সব জায়গায় উচ্চারণটা চেঞ্জ হয়। যেমন আমরা একটু আগে বললাম অপিনিহিতি, খেয়াল করো, লিখতে পারছি না কেন? দেখো এই যে ওপি, অটা ও হলো কেন? দেখো পরের যে কারণ হিসেবে রসিকারকে দেখিয়েছিলাম না? বলছে ওইটার সাথে মিল রাখার জন্য বা মিলিয়ে সহজে উচ্চারণ করার জন্য আমরা অ কে ও করে ফেলি। কোন জায়গায়? যেখানে অটা আলাদা নয়। কিন্তু যেখানে অটা আলাদা, ওই যে অনিয়ম, অবিচার, অবিকল, হ্যাঁ? অবিকলকে তো তোমরা অবিকল বলতে অভ্যস্ত। অবিকল তোমরা বলতে মানে অনেকেই বলতে অভ্যস্ত আর কি, কিন্তু আমরা দেখো অবিকল, ওই যে আলাদা অর্থ তৈরি করেছি। ফলে স্বরসঙ্গতির ওই জায়গাটা এখানে কিন্তু আর প্রয়োগই হচ্ছে না। তুমি প্রয়োগ করে সেটিকে বলতে পারছো না। এখানে তোমাকে প্রয়োগ করতে হচ্ছে অর্থের দিকে, যে অর্থ আলাদা হয় কি না। ফলে যখন আলাদা হচ্ছে না তখন একটার সাথে একটা মিলিয়ে গিয়েছে। তাই এক স্বরের সাথে আরেক স্বরের পরিবর্তনের কারণে মিলের তৈরি করার জন্য আমরা ও করে পি করি। উচ্চারণে বেসিক্যালি দুটো নিয়ম খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে স্বরসঙ্গতি, আর একটা হচ্ছে শব্দটি কি অর্থ দিতে পারে তাকে স্পষ্ট করা। ঠিক আছে? এখন বলো এখানে কি হয়েছে? এই যে একটু ঘিরে দিলাম, হইতে পারবা কি ঘটনা ঘটছে এখানে? আকারটা প্রকার হয়েছে। আমি কি আছি তোমাদের সাথে? জি স্যার, আছেন। একটু, আমি যখন জিজ্ঞেস করব এটা কি একদম বুঝতে পারছো না যে এটা থেকে এটার পরিবর্তনটা কি, নাম বলতে না পারো? এটা দেখে তো বোঝা যায় যে আকারটা ও হয়েছে। মু তো মু ঠিকই আছে। এই জায়গাটা যদি ধরতে পারো তাহলে বুঝতে হবে তুমি বিশ্লেষণী ভঙ্গির দিকে গিয়েছো। যে মূলা, আমরা মূলা বলতে দেখো দুটো স্বর আলাদা আলাদা দুই দিকে চলে যাচ্ছে কেমন যেন, কিন্তু মূলও বললে রস্যর সাথে ও কারের স্যার, একটা কারের সঙ্গতি। পরিবর্তন হয়েছে স্যার। হ্যাঁ, একটা কারের পরিবর্তন হয়েছে, অর্থাৎ এটাও একটা স্বরসঙ্গতি। কিন্তু একটু খেয়াল করো যে পূর্বেরটা মধ্যেরটা পরিবর্তন হয়েছিল, তাই আমরা মধ্যগত স্বরসঙ্গতি দিয়েছিলাম। এবারে কোনটা পরিবর্তন হয়েছে? শেষেরটা। স্যার, শেষে। শেষেরটা মানে হচ্ছে পরেরটা, তাই তো? জি স্যার। তাহলে পরেরটা যখন পরিবর্তন হলো, ঠিক আছে কোনটা? প্রথমটা। তাহলে যেহেতু প্রথমটা ঠিক আছে, তাহলে তুমি এবার গত যে শব্দ, এর জন্য একটু ব্যাখ্যাটা এবার ভিন্ন হবে। এই গতর জন্য ব্যাখ্যা হবে এবার অনুসারে। তাহলে প্রগত যদি নাম দিই, তাহলে কি অর্থ হয় এটার? প্রথমটা, প্রো মানে প্রথম। হুম। স্যার, এটা পরাগত হবে স্যার। এটা পরাগত কেন হবে? স্যার, ওই যে শেষে যে। হ্যাঁ। স্যার, প্রগত তো স্যার প্রথমে না, প্রথমে যদি পরিবর্তন হয় তাহলে তো আমরা না প্রগত। স্যার, নাকি এটা স্যার? প্রগতই হবে স্যার। কারণ শোনো, এই প্রথমেরটা কে যেন ঠিক কথা আছে। বলছো, তুমি কে যেন কথা বলছো, আমি নামটা মনে করতে পারছি না। স্যার, মালিহা। হ্যাঁ, মালিহা। মালিহা মনে পড়েছে নামটা।
মালিয়া, তুমি বলছো যে প্রথমটা, এখানে তো প্রথমটা পরিবর্তন হয়নি, প্রথমটা ঠিক আছে। জি স্যার। ফলে তুমি গত শব্দটার অর্থ রাখবা ঠিক, যদিও যেটা ওই বিলাতির সাথে মিলবে না। আচ্ছা। আমি তাই বলছি যে বিলাতি বিলিতি মধ্যেরটা পরিবর্তন হয়েছে, তাই মধ্যগত। ওই সূত্র থেকে তুমি প্রগত পরাগততে আসলে হবে না। জি স্যার। প্রগত পরাগততে আসতে হবে যে মানে প্রথম, গত মানে ঠিক। তাহলে প্রগত মানে প্রথমটা ঠিক, প্রথমটা ঠিক, আর পরাগত মানে শেষেরটা ঠিক। পরেরটা ঠিক। এখন এইভাবে মনে রেখে যদি তোমার উপকার হয় তাহলে মনে রাখবে, না হলে তোমার যেভাবে খুশি সেভাবে মনে রাখার চেষ্টা করবে। আমরা শুধু স্বরসঙ্গতির কথা বললাম, এক স্বরের প্রভাবে আরেক স্বরের পরিবর্তন, এক স্বরের প্রভাবে আরেক স্বরের পরিবর্তন। সংগতি। ঠিক আছে? জি স্যার। এক স্বরের প্রভাবে আরেক স্বরের পরিবর্তন, এটাকে বলা হয় স্বরসঙ্গতি। প্রথমটা ঠিক থাকলে প্রগত স্বরসঙ্গতি। এখানে অবশ্যই ব্যাখ্যাটা লেখা আছে না, এই যে তুমি মনে রাখতে পারো, তাতে সুবিধা দেবে তোমাকে। আর পরেরটা তাহলে কি হবে? দেশি দিশি, দেখো তো কোনটা ঠিক আছে, কোনটা পরিবর্তন হয়েছে। স্যার প্রথমটা পরিবর্তন হয়েছে, শেষেরটা ঠিক আছে। তাহলে এবার স্যার এটা পরাগত। এটা পরাগত, মানে পরকে বলা হয়েছে। যে মানে শেষেরটা ঠিক আছে। হ্যাঁ, পর শেষেরটা অর্থে, আর গত, যদিও এবার পরগত নয় শব্দটি, শব্দটি হচ্ছে পরাগত। আগত শব্দটি হয়তো সেখান থেকে আছে। তবে আমরা এখন আর প্রগত পরাগতকে বোধহয় মিলিয়ে ফেলবো না, তাই তো? জি স্যার। প্রগত পরাগতকে আর আমরা মিলিয়ে ফেলছি না। এইবার, এবার কি হয়েছে দেখো তো। বলো। স্যার দুইটাই হয়েছে স্যার। এবার দুইটাই হয়েছে, তার মানে এবার কোনোটা ঠিক নেই। নেই। মধ্যেরটা যখন পরিবর্তন হলো তাকে বললাম মধ্যগত, কোনোটা মধ্যগত। ঠিক নেই এবার। আর পরেরটা পরিবর্তন হলে প্রগত, আগেরটা পরিবর্তন হলে পরাগত। আমরা যেভাবেই মনে রাখতে পারি না কেন, বিশ্লেষণ তোমাদের কাছে এখন পরিষ্কার। এইবার এটার নাম হয়েছে, দেখো কি নাম বলছে। এবার তো কোনো দিকে যাওয়া যাচ্ছে না, পর পরবর্তী। মধ্য। এবার অনন্য স্বরসঙ্গতি, অনন্য নয় কিন্তু। অনন্য স্বরসঙ্গতি। হ্যাঁ, উভয় স্বরের পরিবর্তনকে বলা হয়, স্বরসঙ্গতির ক্ষেত্রে উভয় স্বরের পরিবর্তনকে বলা হয় অনন্য স্বরসঙ্গতি। ঠিক আছে? অনন্য স্বরসঙ্গতি। তাহলে এখানে আবার তুমি কিছু শব্দ পাচ্ছ, একটু দেখে বলার চেষ্টা করো কার কি হয়েছে। গিলা গেলা, তোমাকে যা শেখানো হলো তার প্রেক্ষিতে কি? পরাগত। পরেরটা ঠিক আছে, ধরে গেছে। মিলামেশা, পরেরটা ঠিক আছে। জি স্যার। তাহলে পরাগত। পরাগত। মিঠা, মিঠা মিঠে কি আছে? স্যার প্রগত। প্রথমটা ঠিক আছে, প্রগত। জি স্যার। ইচ্ছা ইচ্ছে, প্রথমটা ঠিক আছে। স্যার প্রগত। মুড়া মুড়ো, পরাগত। কেন? প্রগত স্যার। প্রগত। চুলা চুলো, প্রগত। তার মানে এই যে শব্দগুলো দেখে তুমি প্রগত না পরাগত বুঝতে পারছো, কিন্তু শব্দগুলো একটু মুখস্থ রেখে মনে করতে হবে এরা আসলে চলতি বাংলার স্বর সংগতি। এরা ওই প্রগত বা পরগত কোনো নাম হবে না। কিন্তু প্রক্রিয়ার ভিত্তিতে তুমি কিন্তু এগুলো বুঝতে পেরেছো। এখন এই কয়টা শব্দ আমার তো কিছু করার নেই, এটাকে ওর বাইরে এসে এই কথা বলা হয়েছে যে চলতি বাংলার স্বর সংগতি, অর্থাৎ শব্দগুলো বাংলার নিজস্ব শব্দ আছে। এই, আর যদি এই দুইটা মানে শব্দগুলোতে, এই শব্দগুলোতে এই অ্যান্সারটা না থাকে, যে চলতি বাংলা স্বরসম্পত্তি, তখন তুমি এদের প্রক্রিয়ার ভিত্তিতে কি নাম হবে সেটা বলে দিতে পারবে নাকি? এদের প্রক্রিয়ার ভিত্তিতে যে নাম সেটি বলা যাবে। আচ্ছা, উরুনি উর্নি, দেখো তো কি হয়েছে, ঘটনাটা কি? স্যার এখানে প্রগত। আচ্ছা, এখানে দেখো
তোমাদের কাছে মনে হচ্ছে যে উরুনি, আমি এখান থেকে রস্যুকারটাকে লোপ করেছি, তাই না? জি স্যার। কিন্তু রস্যুকার লোপ হয়ে দেখো তো, এটা কি উর্নি বলবা না উরনি বলবা? উড়নি। যদি উরনি বলো তাহলে ও কার কিন্তু অতে গেছে, সেটা ওতে গেল আবার উরনি। আবার একই সাথে এটাকে কি এখনি বলবা না এখনই বলবা? এখনই। এখনই স্যার। এখনই। আর এখানে হচ্ছে এখুনি। বলছে এইরকম স্বর একটু পরিবর্তন হয়ে যখন গেল, উঠে যায়নি, লোপ হয়নি, এবং একটাতে আছে সেটি বোঝা যাচ্ছে না। দেখো, উরুনি থেকে উরনি হয়েছে, ওখানে যে একটা ও আছে সেটা আমরা বুঝবো কিভাবে? বানানের কারণে, তাই না? যে ওখানে একটা ওকার আছে। আবার এই এখনিতে যে একটা ওকার আছে, একনি যদি কেউ ক্ষয় হবে, তাহলে ক্ষয় একটা ওকার ধরা হচ্ছে না? ক্ষয় একটা ওকার ধরা হচ্ছে এখনই, যেটা এখনই হচ্ছে। বুঝছে? এইরকম যখন ঘটনা ঘটবে, যেখানে একদম উঠে যাচ্ছে না, আগে একরকম ছিল কিন্তু এখন উচ্চারণের মাধ্যমে তার একটা পরিবর্তন আসছে, এবং আমরা জানছি যে স্বরটা কার রূপে লেখা না থাকলেও সেখানে এমনি স্বর একটা আছে, ফলে একে বলা হবে বিশেষ নিয়মে স্বর সংগতি। চলতি বাংলা বিশেষ নিয়ম, পরাগত, প্রগত, আর কি মধ্যগত, না? স্বরসঙ্গতি, ভয়েল হারমোনি অনেক বড় একটা আলোচনা, প্রশ্ন আসতে পারে। জানালা জানলা কি হয়েছে? বলো। জানালা থেকে জানলা কি হয়েছে? কারণ মাছের আ আকার লোপ হয়েছে, পেয়েছে। মধ্যের আ লোপ হয়েছে। দেখো তো তখন তুমি কাজটা বুঝেছো আর কি, আমি এই জন্য নিয়ে আসছি উত্তরটা, যে মধ্যের আ লোপ হয়েছে। যদি এরকম হয় তখন কি নাম হবে তার? সরল। মধ্যে একটা স্বরধ্বনি যদি লোপ হয় তাহলে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ, উঠে যায়। আর স্বরধ্বনি যদি আসে আকার, তখন তার কি নাম হয়? সরগম স্যার। হ্যাঁ, স্বরাগম তো, কিন্তু আর কি নাম হয়? বিপ্রকর্ষ। না, বিপ্রকর্ষ তো স্বরভক্তি, সেটি তো মধ্য স্বরাগমের এক নাম। কিন্তু স্বরধ্বনি আ যখন আসে আরেকটা নাম হয়, বলতে পারবো না। আর আচ্ছা, সরাগম। অসমীকরণ মনে নাই? টপ টপ টপা টপ। বলছিলাম অসমীকরণও কিন্তু এক ধরনের স্বরাগম, সেখানে আ আসে। এই বিষয়গুলো আমি শুধু বলছি যে আমি এটা বুঝিয়ে দেওয়ার ব্যাখ্যা দিতে পারি, বুঝে নেওয়ার ব্যাখ্যাও তুমি পেতে পারো, কিন্তু এটাকে প্রায়োগিক করাটা কিন্তু একটু কঠিন। যার কারণে আমি এই সংজ্ঞাটা দিচ্ছি সবসময়, তুমি যে প্রক্রিয়ায় যাবে প্রক্রিয়ার সাথে যেন যুক্ত থাকে, নাহলে বিপদ। তাহলে জানলা থেকে জানলা আমরা বলছি সম্প্রকর্ষ বা বিপ্র, কি সরলোপ বা সম্প্রকর্ষ, সরলোপ, কারণ এখানে আ লোপ হচ্ছে। আর অসমীকরণে কি হয়েছিল? আ এসেছিল। বলো কি হয়েছে? আজই আজ দেখে বলো, যা যা দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে বলো। রসিকার লোপ পেয়েছে। ভেরি গুড, তার মানে এটা সম্পর্কর্ষ বা সরল নাকি? এখন অবস্থা হচ্ছে রসিকার কোন জায়গা থেকে লোপ পেয়েছে? স্যার অন্ত থেকে মানে। অন্ত থেকে। তুমি কি এটাকে মধ্য থেকে বলতে পারবা? না স্যার। কারণ মধ্যে আসলে তো কার হিসেবে আসতো না, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। দেখো তো অন্ত সরলোপ কিনা। দেখছো কিভাবে নাম তৈরি হয়েছে, খেয়াল করেছো? এইগুলোর নাম করার জন্য কি আন্দাজে নাম তৈরি হয়েছে? ওটা পরিবর্তন করার ক্ষেত্রে যে পরিবর্তন ঘটে। স্যার, হুম।
তার এই যে স্বরটা যে লুপ পায়, এটা কি যে কোনো স্থান থেকে লুপ পাইতে পারে, মাঝখানে, প্রথমে, হ্যাঁ, শেষে? এই জন্য তো নাম ওরকম হচ্ছে, অন্ত থেকে লোপ পাইতে তার অন্তঃস্বর লোপ, আদি থেকে লোপ পেলে আদ্যস্বর লোপ, মধ্য থেকে লোপ পেলে মধ্যস্বর লোপ। এরকম। ব্যাপারটা বোঝা গেছে? জি স্যার। এরকম করেই তো আমি অন্যান্য জায়গায় দেখাচ্ছি। ওই যে আদিতে স্বর এসেছিল তাই আদি স্বরাগম, মধ্যে স্বর এসেছে মধ্য স্বরাগম, অন্তে স্বর এসেছে তাই অন্ত স্বরাগম, ওখানে তো সেইভাবেই নাম ছিল। উচ্চারণ করার ক্ষেত্রে ওই স্বরটা কোন অবস্থায় আমি ব্যবহার করছি তার প্রেক্ষিতে ওর নামটা তৈরি হচ্ছে না। একটু মাথায় রাখতে হবে প্রক্রিয়াটাকে। এইবার একটা প্রশ্ন, যেহেতু তোমার উপরে আলোচনাটা হয়েছে তার প্রেক্ষিতে এই প্রশ্নটা আমি উত্তরটা দিতে চাই না, তোমাদের কাছ থেকে পেতে চাই। বলো, স্বরাগমের বিপরীত ধ্বনি পরিবর্তন কোনটি? তার স্বরলোপ। হ্যাঁ, কারণ একটা স্বরের আগমন ঘটছে আর একটা স্বরের লোপ ঘটছে, ফলে স্বরলোপ। ঠিক আছে। জি এবার স্যার। বলো কি হয়েছে, সুবর্ণ স্বর্ণ কোন ধ্বনির পরিবর্তন থেকে এটা আমরা পাচ্ছি? সুবর্ণ স্বর্ণ, বলো। স্যার প্রথমত হচ্ছে উকার মানে উটার লোপে যুক্ত বর্ণ চলে আসছে। হ্যাঁ, দেখো লোভ হচ্ছে, আর বটা যে মিশে গেছে শয়ের সাথে, তাহলে আমরা বলতে পারছি যে এখানেও কোন স্বর লোপ হয়েছে। দেখো তো কোন স্বর লোপ হয়েছে, বোঝা যায় কিনা। স্যার বৌদ্ধ সরল। কারণ ওই শয়ের সাথে রস্যু তো পরে আছে, তাই না? জি স্যার। শয়ের সাথে রস্যুটা পরে থাকার কারণে এটা মধ্য স্বর লোপ হচ্ছে। এটা কি? লাবু লাবু। কি লোপ হচ্ছে? অ, ও স্যার। আদ্য স্বর লোপ বা আদি স্বর লোপ। দেখো নামটা কিভাবে আসছে আর কেন। তোমার কাছে হ্যাঁ বলো, তোমার কাছে এখন এর আলোচনা কিন্তু পরিষ্কার, স্যার কিন্তু বলো। স্যার 18 নম্বরে এই যে যুক্তবর্ণ যে হলো, এটা কিছু লেখা লাগবে না? ওইটা আর কি শুধু মধ্য স্বরলোপ লেখা হলো, আর এখানে যে যুক্তবর্ণ পরিণত হলো এটা? মানে যুক্ত বর্ণ যুক্ত হয়েছে, তুমি ব তার উচ্চারণ হারিয়েছে, সেটা হতে পারে ফলায় পরিণত হয়েছে তো। তবে এই ব্যাপারটা নিয়ে যে ফলাগুলো আছে, শব্দ, আমাদের যে ছয়টা ফলা আছে, তারা এরকম করে ব্যঞ্জনে মিশে যে শুরুতে আসছে তো তাই উচ্চারিত আর হয়নি। ধ্বনির ক্ষেত্রে তুমি যদি এদিক থেকে বলো যে ব্যঞ্জন লোপ হয়েছে একটা ব, হুম, কিন্তু বটা ধ্বনিতে লোপ হয়ে গেছে, লিখিত হয়ে বর্ণে কিন্তু সেটি আছে। ফলে সুবর্ণ থেকে স্বর্ণতে যেতে আহ স্বরালোপের বা স্বরের উঠে যাওয়ার ক্ষেত্রে আছে। আবার ব্যঞ্জনের ওই আলোচনাটাই শব্দটা নিয়ে করা হয়নি, যে এটা এখানে একটা ব গেল কোথায়। প্রথম তো আমার বটা ফলা ছিল না। বলছি আমরা এভাবে ব কে ফলায় পরিণত করা যায় কখনো কখনো। ওই বটাই তো তোমার মধ্যে যদি থাকে তাহলে ব্যঞ্জনকে দ্বিত্ব করে দেয়, কখনো কখনো নিজে উচ্চারিতও হয় ফলা হিসেবে। আর এখানে ও জি সেই স্যার। কাজটি করে। হুম, বলো কি। না যেমন স্যার, আমরা এখন ঠিক আছে। ওই যে ফার্স্টে তো ব থাকলে উচ্চারণ হয় না এটা। হ্যাঁ, আমরা উচ্চারণে ওইটা পড়ছি মনে আছে, বফলার জি উচ্চারণে। স্যার। হ্যাঁ, এখন একটু বফলার উচ্চারণটা এখান থেকে মনে করে নাও তো দেখি, যে কি মনে আছে। বলো। শুরুতে ব কি বলবো উচ্চারিত স্যার? হয় না, শুরুতে ব উচ্চারিত হয় না, তারপর স্যার এই যে পরে দ্বিত্ব হয়। কি দিতে হয়? ব। না, ওই যে লাস্টের বর্ণটা। লাস্টে বর্ণ না, যে ব্যঞ্জনটি তৃপ্ত হয়। বলতে হবে বফলা যুক্ত ব্যঞ্জন বর্ণটি দিতে হয়, হ্যাঁ। আর যুক্ত ব্যঞ্জনে কি হয়? বলো, যুক্ত ব্যঞ্জনে কি উচ্চারণ করবা? দ্বন্দ্ব। তার দ্বন্দ্ব। দ্বিত্ব হয়। হ্যাঁ, যুক্ত ব্যঞ্জনে দ্বিত্ব দ্বন্দ্ব। কোথায়? দন, দ। দেখো তো, শুধু যুক্ত ব্যঞ্জনটা ভেঙে উচ্চারিত হয়েছে এবং মানুষের বটা বাদ। উচ্চারণ ফলে উচ্চারণের বফলাটা যুক্ত ভূমিকা। ব্যঞ্জন এবং শব্দের শুরুতে, উচ্চারণে কোনো ভূমিকা পালন করছে না।
পড়াশোনা ধরো এখানে একটু তোমার যদি ইটা না থাকে সচেতন ভঙ্গিটা, এবং সচেতন ভঙ্গির থেকে আমি তোমাকে দেখাচ্ছি বিশ্লেষণী ভঙ্গিটা, যাতে করে তুমি অন্য সকল সময় এটাকে মনে করতে পারো। সেটা একটা আর কি আমি দেখছি। এবার কি হয়েছে দেখো বিষয়, হইতে পারবে? হুম। আর এটা অন্তঃসল অন্তঃসংযোগ, ওকে। ভালো, কি হয়েছে? সংজ্ঞা থেকে অ্যান্সার দাও। জড়সংহতি। সরসঙ্গতি, ভেরি গুড। বলা। তার অন্ত সরল। অন্তঃসংযোগ। না স্যার, পাই না। সরসঙ্গতি, সরসঙ্গতি। প্রগত। প্রগত, ভেরি গুড। কারণ পরেরটা পরিবর্তন হয়েছে, প্রথমটা ঠিক আছে। বলো। কি হতে পরাগত পারে? সরসঙ্গতি। পরাগত। আর এই যে এটা প্রগত স্যার। প্রগত কি করে প্রগত? স্যার ওই যে প্রথমটা ঠিক আছে। প্রথমটা ঠিক আছে। জি স্যার। সাতটা তো ধরা খেয়ে গেল কিন্তু। এটা হবে না। বলো। এটা বুঝতে পারছো? পরাগত স্যার। পরেরটা ঠিক আছে তাই। আচ্ছা, এবার কি? এই যে পরাগত সরসঙ্গতি গেল না, এর মাধ্যমে আমাদের শব্দই পরিবর্তন শেষ হয়ে যায়, বুঝছো? আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তাতে যেগুলো পরিবর্তন দেখিয়েছি ধ্বনির, সবগুলো কিসের? স্বরধ্বনির। সবগুলোই স্বরধ্বনির। এইবারটা কি হয়েছে একটু বলো। এখানে ঘটনাটা কি ঘটছে আমাকে তাই বলতে হবে দেখে, কিন্তু আমি তোমার সেই কাজের সাথে নামটাকে যুক্ত করবো। আমার কথাটা কি বুঝতে পেরেছো? স্যার, আর এই এই চিহ্নটার মানে হচ্ছে ওই দিক থেকে আমরা এই দিকে এসেছি। ওকে। জি স্যার। বলো কি হয়েছে। স্যার, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনিটার জায়গা পরিবর্তন করেছে। জায়গা পরিবর্তন করেছে তাই। ভালো। কিন্তু দেখো, ব্যঞ্জন ধ্বনিটা জায়গা পরিবর্তন করেছে, কিন্তু পরিবর্তন আর স্থানান্তরের মানে বুঝো? দেখো তো বোঝো কিনা পরিবর্তন আর স্থানান্তর। জি স্যার, স্থানান্তর যেটা একজনের স্থান আরেকজন দখল করে। একজনের স্থান আরেকজন দখল করে না, স্থানান্তর হওয়া বা স্থান বিনিময় হওয়া যেটা, সেটা একজন একজনকে তার জায়গা ছেড়ে দেয় আর ও ওরে ওরটা ছেড়ে দেয়, এরকম হয়। দেখো এখানে আকারটা ঠিক মতোই তার জায়গায় আছে, কিন্তু চ পরে গিয়েছে, আগে গেছে, আর পরে গেছে, তাই না? পিশাচ। জি স্যার। নাম, ওই যে পিচাস, পিশাচ। দেখো পৈচাসিক কিন্তু বলতে পারবো না, তোমার শব্দটা কিন্তু পিশাচ যোগ ইক, কি তৈরি হবে? পৈ ঠিক। সা চিক, পৈশাচিক। খেয়াল করো, পৈচাসিক না কিন্তু। তার মানে ওইটা মূল শব্দ পিশাচ। এইবার আমরা এখানে জানলাম ব্যঞ্জন ধ্বনি পরস্পর স্থান বিনিময় করেছে। এখন এই যে ব্যঞ্জন ধ্বনির পরস্পর স্থান বিনিময়কে কি নাম দেওয়া হয়েছে সেটা আমাদের কাছে জানা। যে ব্যঞ্জন ধ্বনির স্থান বিনিময়কে বলা হয়, কইতে পারবা কেউ? আচ্ছা। মানে বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। ধ্বনির বিপর্যয় ঘটেছে, ব্যঞ্জনের পরস্পর স্থান বিনিময় হয়। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। এরপরে কি আছে? ওই প্রশ্নটাকেই দেখো এখানে প্রশ্ন আকার দেওয়া, যে দুটি ব্যঞ্জন ধ্বনি পরস্পর স্থান বিনিময় করলে তাকে কি বলে। এটা বলো কি হয়েছে।
তাহলে ধ্বনি বিপর্যয় কোন ধ্বনি পরিবর্তনের নিয়ম দেখায়? ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি। পরেরটা বলো। 27 কি আছে? এটা হচ্ছে সমীকরণ। সমীকরণ? সমীকরণ না সমী কি কারণে তোমার সমীকরণ মনে হলো? আর সমীকরণটা আমাদের কাছে কি ছিল? অসমীকরণ ছিল, কিভাবে সেটি? একই স্বর থাকবে, মধ্যে একটা স্বরের আগমন ঘটবে অসমান করার জন্য। অসমীকরণ। কিন্তু এবার কি? স্যার, এখানে তো জন্ম হয়েছে মানে। তার মানে পূর্বের যে দন্তন্য ছিল সেটা ম হয়ে গেছে নাকি? দেখো তো এই কথাটা মাথায় ঢুকলো কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে পূর্বে ছিল ভিন্ন ব্যঞ্জন দুইটাই, একটা ন একটা ম। কিন্তু পরে এসে দুইটাই একই ব্যঞ্জন হয়েছে, খেয়াল করছো? দুটোই ম হয়ে গিয়েছে। তাহলে আমরা একটা জিনিস পেলাম যে আগে ভিন্ন ব্যঞ্জন এক হলো। তাহলে ভিন্ন ব্যঞ্জনকে আমরা যদি এটাকে এর সাথে নিয়ে এসে বলি এরকম, যে বাকযন্ত্রের এই ক্ষুদ্র প্রয়াসে দেখো কি হয়েছে, যে দুটো ব্যঞ্জন পরস্পর অল্প বিস্তর কিছুটা সমান হয়েছে। এরকম কথা কি শুনেছো আগে? যে কিছুটা, দুটো ভিন্ন ব্যঞ্জন যারা আলাদা, কিন্তু এখানে বলার প্রেক্ষিতের কারণে সে একরকম হয়ে যাচ্ছে। জন্ম, জন, নটা আসছে না, আসছে জন্ম। তাহলে এইবার কি নাম দেওয়া যায়? দেখো, অসমীকরণের সাথে এই সমীভবন নামটা গুরুত্বপূর্ণ। অসমীকরণ কেন নাম দিয়েছিলাম বলতো? কাউন্সিলের টপ টপ একই শব্দ উচ্চারণ করতে গিয়ে অল্প বিস্তর পার্থক্য। অসমীকরণ নাম দিয়েছিলাম, অল্প বিস্তর পার্থক্য তৈরি হচ্ছে। আর সমীভবন নাম হইতে অল্প বিস্তর সমতা তৈরি হচ্ছে। স্থিরতা লাভ করছে। সমতা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার কি হলো দেখো তো। কাদনা থেকে কান্না কোন ধরনের সমীভবনের উদাহরণ দেখো তো? কি ঘটনা ঘটছে নিয়ে ধরার চেষ্টা করো। ও জন্ম, স্যার এটা কি জন্মের থেকে। চাঁদ থেকে চন্দ্র স্যার ওইরকম? দেখো, এখানে এখানে ওই দটা নতে গেছে, তাই তো? কাদনা, কান্না, তার মানে জি দ স্যার। বাদ গেছে, আর দটা দন্তন্বয়ে পরিণত হয়েছে। আমরা সমীভবনটা বুঝছি, কিন্তু আমরা সমীভবনের আলাদা নাম যখন নেবো তখন পেঁচিয়ে না, এটা মাথায় রাখতে হবে। সমীভবন কি বুঝলাম? ভিন্ন ব্যঞ্জন দুইটা থাকবে যারা পরস্পর একই হয়ে যাবে। দেখো সমীভবনের নামটা বোঝা গেল কিনা। কিন্তু আমরা এইবার যে সমীভবনের কথা কইব, দেখো, জন্ম শব্দটার ভিতরে, হ্যাঁ বলো কি? স্যার, এটা কি প্রগত সমী হ্যাঁ, ওই একই চিন্তা, যে প্রথমটা ঠিক আছে অতএব প্রগত। তাহলে জন্ম থেকে প্রথমটা ঠিক আছে? জন্ম মৃত্যু এই কথাটাই প্রথম তো কি আছে? জ, তাই মনে হয়। কিন্তু আমরা এখানে জয়ের দিকে তাকাবো না, আমরা তাকাবো কেবল যুক্ত ব্যঞ্জনের দিকে। যুক্ত ব্যঞ্জনে আগে নয় ম আছে, অতএব এখানেও তাকাতে হবে। যে জয়ের সাথে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজটা কার সাথে? ওই যে ন ম এর সাথে। অতএব এখানে ম কিন্তু ঠিক আছে, একটু মনোযোগ দিও। ম ঠিক আছে মানে কোনটা ঠিক আছে? পরেরটা। ম ঠিক আছে মানে পরেরটাও ঠিক আছে। তাহলে ওই যে নাম ওদিকে নিয়েছিলে প্রগত আর পরাগত, সেই সূত্রে নাম তৈরি করো একই সূত্রে থেকে। ঠিক আছে?
প্রগত মানে কি প্রথমটা ঠিক, পরাগত মানে পরেরটা ঠিক, তাহলে আর কোনো সমস্যা নেই। বলে কাদনায় দেখো, কে যে কাদনায়, দটা নতে গেছে, তার মানে পরেরটা ঠিক আছে, প্রথমটা চেঞ্জ, অতএব এটা পরাগত সুসংহতি। এই পর্যন্ত কি বুঝতে পারছো? দেখো তো। স্যার এই এই 27 28 হ্যাঁ, আরেকবার জি স্যার। ইব্রাহিম বোঝা গেছে? না স্যার, অনেকবার জন্ম জন্ম আর হচ্ছে বলছি জন্মতে আগে ন, পরে ম। হ্যাঁ, ফলে আমরা বলছি ব্যঞ্জন কিছুটা এক হয়েছে, কিন্তু কোন জায়গার ব্যঞ্জন এক হয়েছে তার প্রেক্ষিতে নাম তৈরি হবে। বলছে শুরুরটা না পরেরটা, তাহলে যুক্ত ব্যঞ্জনের দিকে তাকাতে হবে। এখানে পরেরটা বেশি হয়েছে তাই বলা হচ্ছে, ফলে প্রগত, এটা তুমি ই করবে, এই শুধু এই যুক্ত ব্যঞ্জনের দিকে তাকিয়ে কথা বলবে। ওই যে প্রথমটাই যে জটা ঠিক আছে, প্রথমটা ঠিক আছে, এই দিকে তাকিয়ে কথা বলতে কিন্তু হবে না। ঠিক একইভাবে এখানেও দটা আর নটার দিকে তাকাতে হবে। শুরুতে ক ঠিক আছে, এই ক ঠিক আছে, এইভাবে এটি দেখলে কিন্তু হবে না। দটা চলে গেল নতে, কান্না, কান্না। আর এই পরেরটা অনুসারে প্রথমটা পরিবর্তন, এই ব্যাপারে তোমাদের কোনো আর সন্দেহ নাই, এই ব্যাপারে পারবে। বলো এবার কি হয়েছে, কইতে পারবা? সমীভবন স্যার। শৈভবন তো, কিন্তু কোন ধরনের আমরা সেই উত্তরটা পাচ্ছি। তো স্যার কোনো উত্তর দিয়েছো? পরাগত। হ্যাঁ, প্রগত পরাগত। প্রগত স্যার প্রগত। কেন প্রগত? প্রগতটা কেন, আমাকে সেটা একটা অ্যান্সার দাও। যেই করে প্রগত। তার প্রথমটা ঠিক আছে, কোন পরিবর্তন প্রথমটা? তার না না, না না স্যার, এখানে যুক্ত দো তো। ব্যঞ্জনের মালিহা, আমি এতক্ষণ যে কথা বললাম সেটাই বলে ফেললাম আবার। আমরা বলছি এখানে যুক্ত ব্যঞ্জনটার দিকে সবসময় খেয়াল হবে, দয় মটা ঠিক নাই। ঠিক আছে, আচ্ছা দয় স্যার। ম, আমরা বলছি দয় দ। স্যার দটা আগে আছে, মটা পরে প্রথমটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পয়ের আর ক্ষেত্রে এখানে আমাদের কোনো নজর যাবে না কিন্তু, ঠিক আছে। আর পরেরটায় স্যার আর কি হুম। ময়ের জায়গায় দটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তার মানে এবার এটা পরাগত না প্রগত সেই নামটা বলো। স্যার প্রগতই স্যার। কারণ প্রথম কোনটা, দ। স্যার দটা স্যার ঠিক আছে স্যার, হ্যাঁ, দটা ঠিক আছে। মটা এই পরিবর্তন হয়েছে। ময়ের মটা পর্যন্ত হয়ে দতে গেছে, সমতা লাভ করেছে। এবারটা বলো, 30। বলো। স্যার, এটা তো কোনোটাই ঠিক নেই। তাহলে এবার ওই যে কোনোটা তখন ঠিক থাকে না, আর কোন চারটাই যখন স্যার পরস্পর অন্যান্য স্যার। অন্যান্য, ভেরি গুড, এই তো টেকনিক একই, খালি তুমি একটার প্রেক্ষিতে আরেকটাকে মনে করতে পারছো কিনা, এটা হচ্ছে আমার কাজ। বলো কে যে, স্যার, স্যার এটাও স্যার প্রগত স্যার। কেন প্রগত? স্যার কটা স্যার ঠিক আছে। ভেরি গুড, এই তো এখন তিনটা তৈরি হয়ে গেছে, পরের রটা ঠিক নেই। এবারটা কি কাও, বলার চেষ্টা করো। তৎ আর জন্য। এটা স্যার পরাগত স্যার। পরাগত কেন? কারণ স্যার এই যে তৎ তটা পরিবর্তন হয়ে বর্গীয় জ হয়েছে। ততের ততটা পরিবর্তন হয়ে বর্গীয় জ হয়ে গেছে, তৎ জন্য। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আশা করা যাচ্ছে তোমরা এটাকে পারবে। ঠিক আছে, বলো এবারটা কি নাম হবে। এই তোমরা কি আমার দেখতে পাচ্ছ নাকি? জি জি স্যার। স্যার, আমি দেখতে পাচ্ছি। অল্প একটু দেখা যায় না?
হ্যাঁ স্যার স্যার। একটু খালি স্যার আপনার চুল দেখা যায় আর কিছু না। আচ্ছা, আমি তাহলে আছি এটা বোঝা যাচ্ছে। আমি একটু ওই যে ইটা নিচু করে দিয়েছি তো, হেডটা, ইসের, কম্পিউটারের ফলে মানে আমার একটু ছোট দেখাচ্ছে। আবার আমি তো চোখ একটু বুজে রাখছি তো লাইটের কারণে, কারণ এত বেশি লাইটের সামনে বসা। তাই। আচ্ছা, এই যে দুটি সমব্যঞ্জনের একটির পরিবর্তনকে কি বলে, সংজ্ঞা থেকে উত্তর নিয়েছি, একটু বলার চেষ্টা করো তো। তুমি যেগুলো পেয়েছো এখানে তার ভিতরে এই প্রশ্নটা পড়ে কিনা। আমি একটু লাইটটা একটু অফ করে দিয়েছি এখন। স্যার ধ্বনি বিপর্যয়। সমবন্ধনের একটি পরিবর্তনকে দেয় ধ্বনি বিপর্যয় কথা ছিল? সমবন্ধনের একটি পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলে। বিপর্যয় শব্দের সম্পর্ক তৈরি হবে বিনিময় শব্দের সাথে, মালিহা। জি স্যার, বলার পরে মনে পড়ছে যে ভুল বলছি। বিপর্যয়ের সম্পর্ক তৈরি হবে বিনিময়ের সাথে, ঠিক আছে। ফলে ধ্বনি বিপর্যয়কে আমি ধ্বনি বিনিময় নাম দিয়ে থাকি সাধারণত। বলো তো কেন? কারণ শিক্ষার্থীরা যেন এলোমেলো করে না ফেলে। আমি তোমাকে সংবৃত যেভাবে বলেছি সংকুচিত, তারপরেও এসে এরা বলল ও এটা মনে হয় এই, তাহলে কিন্তু হলো না, ঠিক আছে। ফলে এই বিপর্যয় হলো বিনিময়। তাহলে বলো কি, এইটা কি তুমি পড়েছো এখনো, যেটাই যে এখন আছে এখানে মনিটরে? না, পড়োনি। কারণ এতক্ষণ তোমাকে দুটি ভিন্ন ব্যঞ্জনকে সমান করতে বলা হয়েছিল, মনে আছে? এই যে জন্ম, চক্র ভিন্ন ব্যঞ্জন ছিল, তর্ক, তক্ক। হুম। কিন্তু এইবার তোমাকে আমি যে বাক্যটা এখানে দিয়েছি, এবারও আগেই সমান থাকবে, পরে সেটি পরিবর্তিত হবে, একটা পরিবর্তন হয়ে ভিন্ন দিকে যাবে। দেখো তো, শরীর শব্দটা কি তোমরা বলতে পারো? বেশিরভাগই শরীর বলো না, শরীর। জি স্যার। শরীর। ফলে ওখানে সমব্যঞ্জন ছিল, কে কে, র এবং র, কিন্তু একটার পরিবর্তন হয়ে যাবে। এখন আমি উদাহরণটা মনে করালাম, তুমি নামটা কি কিছু পড়া আছে না পড়লে? দেখো, সমান করাকে বলছিলাম সমীভবন না, যখন জি দুটো স্যার। ব্যঞ্জনে এক হচ্ছে সমীভবন। আর এখন যখন আহ সমান ব্যঞ্জন আলাদা হচ্ছে, কি নাম হবে? আর সমান করা সম্ভব? অসমী। অসমী ভবন স্যার। অসমীভবন। বাহ, অসমীভবন নাম নিজে বিশ্লেষণ থেকে তৈরি করেছো, ভালো। আমি যে ব্যাখ্যা করলাম তাদের নাম তৈরি হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে অসমীভবন নামে কোনো শব্দ নাই। ওটা আছে আসলে বিষমীভবন, ঠিক আছে। বিষম আছে না, বাহু ত্রিভুজ বিষম, অর্থাৎ মেলে না একটার সাথে একটা। ঠিক এখানেও আমরা এবার পেলাম যে সমান একই ছিল আগে, হুম, কিন্তু তাকে আমরা আলাদা করবো। দেখো তো, লাল থেকে নাল, ওরে বাবা, একদম রঙে লাল হয়ে গেছে। আমাদের বুড়োরা যারা আছে এখন, তারা কেউ কেউ এ আলাপ করে থাকতে পারে। বিষমী ভবনের আর কি উদাহরণ? দেখো তো একই রকম কিনা, কি একই? জি স্যার। দুটো র ছিল, একটা ল হয়ে গেছে। দেখো এবার কি হয়েছে। পাকা, পাক্কা। এখানে তো স্যার একটা অতিরিক্ত উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, অতিরিক্ত উচ্চারিত হচ্ছে, তার মানে ডাবল হচ্ছে ব্যঞ্জন আসলে। পাকাকে পাক্কা বলছে। এটা হুম। স্যার ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন দিতে হবে, ভেরি গুড। ব্যঞ্জন দুইবার হয়েছে, অর্থাৎ ব্যঞ্জন দিত্তা বা দিত্য ব্যঞ্জন হয়েছে। দেখো, এই নামগুলো তৈরি হয়েছে, কিন্তু ওখানে কি ধরনের কাজ ঘটে আমার এই আগত ধ্বনির প্রেক্ষিতে, তার ভিত্তিতে। ফলে ধ্বনি পরিবর্তন
আমরা বুঝে ফেললাম যে কি হচ্ছে। আচ্ছা এবার কি হয়েছে দেখো তো। পাট কবাট। কাজটা ঘটছে কি তাই দেখো। আর মাঝের বটা পদ আর রিপ্লেস। দেখো ব প হয়েছে, কিন্তু শরীরে কিন্তু দুটো একই ছিল, শরীর বা লাল, কিন্তু এবার কি দুইটা একই আছে? না স্যার। তাহলে এবার ভিন্ন ব্যঞ্জনের একটা পরিবর্তন হয়েছে নাকি? ব্যঞ্জন ছিল ভিন্ন, কিন্তু এবার একটা পরিবর্তন হয়েছে। ভিন্ন ব্যঞ্জনের একটা পরিবর্তন হয়েছে, আর আগের বার ছিল সমব্যঞ্জনের একটি পরিবর্তন, না? জি স্যার। যদি এইরকম হয় তাহলে তাকে কি বলে, ওরকম হলে কি বলে? সমব্যঞ্জনের একটি পরিবর্তন যদি বিষমবর্ণ বলে, তাহলে ভিন্ন ব্যঞ্জনের একটি পরিবর্তনকে কি বলবে? ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃত হচ্ছে, পরিবর্তন হয়ে আরেক দিকে যাচ্ছে। এই এই পর্যন্ত কি বোঝা গেল নাকি, এই যে যা আমরা পড়লাম? জি স্যার। কথাটাকে একবারে যদি মনে না থাকে তাহলে আমার কিছু করার নাই আসলে। কথা হয়তো মনে থাকবে না, কিন্তু মানে এই করে তোমাকে আনসারটা দিতে হবে এরকম বিশ্লেষণ এবং নামের সাথে সম্পর্ক তৈরি করে। বলো এবার সাইতে। স্যার এখানে ব্যঞ্জন ত্রুটি হয়েছে। দ্রুত হয়েছে, একটা ঝরে পড়েছে ব্যঞ্জন। হুম, ব্যঞ্জন চ্যুতি এটার নাম। সমব্যঞ্জনের একটি কি হয়েছে? ল। এই হলো এর নামকরণের ধরন। ফাল্গুন ফাগুন, দেখো তো কি নাম হইছে? এখানে নেও স্যার ব্যঞ্জন ত্রুটি। কে লোপ হয়েছে? স্যার মাঝে লটা। লোপ হয়েছে। কিন্তু এরকম করে যখনই লোপ হয় তখন তাকে বলা হয় অন্তর্হতি। ব্যঞ্জন ধ্বনি লোপ পাচ্ছে। হুম, আমরা নিয়ে নিতে পারি ব্যঞ্জন লোপের কাছে, কিন্তু এর আলাদা একটা নাম আছে, সেটি অন্তর্হতি। অন্তর্হিত নয়, কিন্তু দেখো নামটা ভালো করে দেখো। ঠিক আছে, সমব্যঞ্জনের একটা পরিবর্তন গেল, এরপরে গেল ব্যঞ্জন একই রকম আছে, একটা লোপ, আর এখন পেলাম অন্তর্হতি। বলো কি হয়েছে? শুনিয়া থেকে শুনে। স্যার এটা তো সিম্পলি সাধু ভাষা থেকে চ- চলিত ভাষায়। হুম, ধ্বনি পরিবর্তনে কোন পার্টির সাথে যুক্ত? শুনিয়া থেকে শুনে, না? জি স্যার। সাধু থেকে চলিত তো গেলে সহজে বলবা যে একে অভিশ্রুতি বলা হয়। এখন তুমি শুনিয়ে থেকে শূন্যে এখানে আসার আগে দেখো তো মাঝখানে একটা শূন্য ব্যবহার করবা নাকি, বা আছে কিনা শূন্য? হুম, জি স্যার। শুনিয়া, শুনিয়া, শূন্য, এরপরে শুনে। শুনে। দেখো, আচ্ছা শুনিয়া থেকে যদি শূন্য করি তাহলে কি হয়? শুনিয়া থেকে শূন্য। স্যার এটা কি ওপেনলি? হ্যাঁ, ভেরি গুড, এই তো মনে করতে পারছো। শুনিয়া থেকে শূন্যতে আসলে অপিনিহিতি হচ্ছে, বোঝা যাচ্ছে এটা? আর অপিনিহিতি হলো, তাহলে আমরা দেখলাম যে শূন্য, না, এটা হবে শুই না। এবার এই যে পূর্বের যে রশ্মি, যেটা আমরা এই যে এখন দেখালাম যে অপিনীতির মাধ্যমে দেখো সে স্বরধ্বনিকে ছেড়ে দেয়, কে? ওই কার্ডটা, এবং ছেড়ে দিয়ে পূর্ণ রূপ ধারণ করে। ফলে হাটিয়া, হাটিয়া কে বলবে, ভাই হাইটে আসো তো বেটা, তাই কয় না, হাইটে আসো। জি স্যার।
খাটিয়া মরছে বোধহয়, খাইতে মরছে। দেখো ওই যে রসিকার অটো হয়ে আসে, দেখছো? রশি আগে চলে আসে ব্যঞ্জনে। ফলে আমরা এটাকে অপিনিহিতি বলতে পারছি। হুম। অভিশ্রুতি নাম দিচ্ছি কখন? যখন ওই দুইটা এক জায়গায় হয়ে আবার যখন পরিবর্তনটা ধরা পড়বে, যে একটা শুনিয়ে একটা শূন্য, ওখান থেকে শুনে। যদি তোমার পরীক্ষায় তিনটেও আসতে পারে মাঝখানে, শুনিয়া, তারপরে শূন্য, তারপরে শুনে, একে বলা হয়েছে অপিনিহিতিজাত বিপর্যস্ত স্বরধ্বনি। অর্থাৎ অপিনিহিতির প্রভাবে আগে রশি চলে আসছে। আর বিপর্যস্ত হয়েছে কেন? কারণ ওই স্বরধ্বনি রশ্মিটা, হুম, শূন্য ও রশ্মি, যেটা অপিনিহিতির মাধ্যমে ব্যঞ্জনকে ছেড়ে দিয়ে একা একা হয়ে গেছে, কার ছিল কার রূপে? শনি, দেখো নয় রশ্মিকার, দেখছো? হুম। জি স্যার। কিন্তু যখন শূন্যতে আসছি তখন রশ্মিকারটা ছেড়ে দিয়েছে দন্তন্য কে, এবারও বিপর্যস্ত হয়েছে। এই জন্য অভিশ্রুতি সংজ্ঞা দেওয়া হয়েছে অপিনিহিতিগত বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিশে গেলে এবং তার প্রভাবে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন হলে তাকে বলা হয় অপিনিহিত। বিপর্যস্ত স্বরধ্বনি তাহলে কি আসবে? বুঝতে পারছো কি করবে? পূর্ববর্তী স্বরধ্বনি আর পরের স্বরধ্বনি দুইটা মিলিয়ে যাবে, তখন সুনিয়া শূন্য। এত কথা মনে না রেখে তুমি সংক্ষেপে যদি মনে রাখো, সাধু থেকে চালিত, তো এখানে স্বরধ্বনি বিপর্যস্ত হয়। ফলে আমরা হাঁটুয়া, বলো মাঝখানেটা কি হবে হাঁটুয়াতে? হাইটা। হাঁটুয়া থেকে হাউটটা, Yes, sir. হাউ রস্যু হবে, তারপরে হেঁটো। হুম। তাহলে আমরা ধ্বনি পরিবর্তনের প্রায় শেষ পর্যায়ে এসেছি, বুঝছো? বলো কি হয়েছে? স্যার, মাছের রটা কতে পরিবর্তিত হয়? মাঝের রটা কতে ক- গেছে। হ্যাঁ, তাহলে এবার কোন নামটাকে তোমরা পাচ্ছ যা এতক্ষণ বিশ্লেষণে পড়লে? বলো। দেখো তো সমীভবন কিনা। জি স্যার। আচ্ছা। আচ্ছা, মোটা দাগে নামগুলো কি নাম সহ মনে করতে পারবে, যে কি কারণে এই নাম হয়েছে? যদি নামের সাথে মিলিয়ে নামটাকে মনে না রাখো, কামের সাথে মিলিয়ে, তাহলে কিন্তু পরে অনেকগুলো পড়তে পরে খালি তুমি সেই হারাবে আর বলবে হাই হাই কি হলো, আর এটা বুঝছিলাম, আরে কি ঘটনা ঘটলো। হুম। তাহলে কিন্তু কাজ হলো না। পুরোহিত পুরুত, ওতে অনেক কিছু লোভ হচ্ছে, হওয়াদানি লোভ, এটা লোভ। হুম। গাহিলো গাইলো, তারপরে মা আমার বলছে এটা একটা অশ্রুতি বশ্রুতি আছে, মাতেও আ আছে, আমারেও আ আছে। হুম। দুটো আ এক জায়গায় হলে একটা অন্তস্থ আয় আকার হয়ে যায়। হুম। মায়া মায়ের এরকম শোনা যায়, এই যে লিখে দেওয়া আছে দেখো। ফলে যেন এটা মিলিয়ে নেওয়া যায়, এই অর্থে এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, জানলাম আর কি। নাওয়া থেকে নাবা, দেখো তো বোঝা যাচ্ছে কিনা? প্রশ্রুতি স্যার। হুম। নাওয়া নাবা, ও লো হয়ে গেছে। কিন্তু আচ্ছা, যে নবাব বা জবাব, অর্থাৎ জবাব, ও আ মিলে কি হয়? ব হয়ে যায়। ফলে এর মাধ্যমে আমরা ধ্বনি পরিবর্তনের যে অধ্যায় আছে সেটি আমরা শেষ করতে পারি। আশা করছি যে তোমরা এখান থেকে ধ্বনি পরিবর্তনের অ্যান্সার দিতে পারবা। বলো।
তার কি ডিসকানেক্টেড হয়ে গেল নাকি? হ্যাঁ, হ্যাঁ তাই মনে হয়। আমরা একটু অপেক্ষা করি, আমি স্যারকে জানাচ্ছি। এই এই এনামুল ভাই গত ক্লাসের অ্যান্সার স্ক্রিপ্টটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে দিব, আপনার ক্লাস শেষ করেন, আমি রেডি করে রাখছি। আচ্ছা, একটা ভুল করে ফেলছিলাম বুঝছো, ওই যে স্লাইড তো ওপেন ছিল, স্লাইডটাকে আমি জাস্ট স্ক্রিন শেয়ারটা অফ করতে গিয়েছিলাম, কিন্তু কম্পিউটারে আমার ক্লিক পড়ে গেছে অন্য জায়গায়, ওই পাওয়ার বাটনে। সাথে সাথেই দেখলাম যে আমার লাইট টাইট সব অফ হয়ে গেছে। তো যাক, এখন দেখো, মানে অধ্যায়টা বেশ বড় কিন্তু বুঝছো, এবং অধ্যায়টা কোনোভাবেই বিশ্লেষণ ছাড়া অসম্ভব। তুমি যদি স্যার, বলো। স্যার আপনার ভিডিও তো আমি দেখতে পাচ্ছি না। ভিডিও দেখতে পাচ্ছ না মানে? আমি তো ওই যে এখন তো ও আচ্ছা, স্ক্রিন শেয়ার আমি বের হয়ে গেছিলাম, তো স্ক্রিন নেই এখন। আচ্ছা, দেখতে পাচ্ছ না এবার? হুম। বলছি যে এই স্লাইড অফ অফ করতে যে আমি, মানে কম্পিউটারের ওই ইএসসি আর পাওয়ার বাটন তো এক জায়গায়, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে হাত নিয়েছি, হঠাৎ করে আমার ওটাই ক্লিক করে গেছে। স্যার এখনো তো দেখতে পাচ্ছি না। কেউ কি দেখতে পাচ্ছো? হ্যাঁ, দেখতে পাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, উম, দেখতে পাচ্ছি তো। দেখতে পাচ্ছ, তুমি দেখো তাহলে। তুমি ওই কারণে বোঝা একটা সমস্যা হয়েছে নাকি, একটু লিভ নিয়ে বা সেটিংস টে করে নয়তো দেখো। আচ্ছা, যে কথা বলছিলাম, দেখি এই, দেখো এরকম প্রশ্ন এখান থেকে কেমন আসতে পারে? হয়তো প্রশ্ন আসতে পারে যে অপিনিহিতের উদাহরণ কোনটি, একটু বের করার চেষ্টা করো। স্যার সি মানে গ। গ। সি মানে গ। দেখো, একই শব্দ দিয়ে কিভাবে ভিন্ন রকম করা হয়েছে একটু ভাবো, এবং চারটার কথা বলতে থাকো কোনটা কি। প্রথমটা কি? উম, প্রথমটা স্যার সরাগম। মধ্য সরগম। কি কারণে মধ্য সরগম? কারণ স্যার মাঝে একটা ই এসেছে। মানে জ আগে ছিল না, জতে ই কিন্তু ছিল না, খেয়াল করছো? ই আসছে। আচ্ছা, খতে কি হয়েছে? খ স্যার অন্ত সরাগম। অন্তঃসরাগম। কারণ জ ছিল না, জ আসছে। তার মানে প্রথমটার উচ্চারণ হবে আজ থেকে আইজ, দ্বিতীয়টার উচ্চারণ হবে আজ থেকে আজি, তৃতীয়টা কি হবে আজি থেকে আইজ। আই, ঠিক আছে না? জি স্যার। চতুর্থটা কি হবে? বলো। যদিও এটা একটু ছোট রয়ে গেছে, এটাকে বড় করা যায়নি, কারণ একটা বাটন দেওয়া আছে যেটা, সেটাকেও বড় করতে হবে। তাই বা আস্তে আস্তে বড় করে দেওয়া যাবে। বলো, আজি থেকে আজ এবার কি হয়েছে সেটাই। এটা স্যার প্রগত। কি বলো? না, প্রগত কি? এটা অন্তঃসরালব স্যার। অন্তঃসরল। ভেরি গুড, এই তো। আমি বলতে চাচ্ছি, সবই তোমার কাছে আছে, প্রক্রিয়াটা দেখি তুমি অ্যান্সারটা আনো। ধরো মূলা মূল কোন ধরনের, কও। চারটা অপশন আছে।
স্যার প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি। হুম। ও এখানে প্রশ্ন মাত্র দুইটা লেখা আছে, জাস্ট তোমাদের একটু করা যে এই ধরনের প্রশ্ন হয় এবং তুমি অ্যান্সার দিতে পারবে। ওকে, তাহলে আমাদের ধ্বনি পরিবর্তন হয়ে যায়। এরপরে আমরা কোন দিকে যাব? ধ্বনির অধ্যায়েই আমরা থাকবো। ধ্বনি তত্ত্বের যে আলোচনা সেখানেই আমরা থাকবো। এরপরে ধ্বনি অধ্যায়ে আলোচনা এসে যাবে বোধহয় সন্ধি স্যার। সন্ধি, তাই না? সন্ধি এসে যাবে। তুমি কি এমনি করে থাকবে দূরে? না। দেখো, সন্ধি থেকে আমরা একটু প্রশ্নের ধরন দেখি, কিভাবে প্রশ্ন হয় এবং কি অ্যান্সার দিতে পারি আমরা। বলো, যা জানা আছে সেখান থেকে কইতে চেষ্টা করো। স্যার এটাও গ স্যার। এটাও গ। আচ্ছা, দেখি গ কি কারণে না, একটু দেখো তো, কোনো কিছু ধরতে পারো? স্যার ব্যাখ্যাটা করতে পারছি না। আচ্ছা, এই যে যেটা তুমি যেটা বলেছো শাশ্বত, এইটা করলে তো হতো। আচ্ছা, কেউ অন্য কেউ কিছু বলতে চাও যে এটা না কেন? কইতে পারবো না, না? দেখো, এখানে তো একটা অ আছে পয়ের সাথে, তাহলে অ আর অ মিলে সুপান্ত হয়ে যায় না? জি স্যার। তাহলে এটা তো সুবন্ত হতে পারে না ওখানে হর্ষ চিহ্নটা না থাকার কারণে। ফলে এটা হর্ষ চিহ্ন আছে বিধায় পটা চলে যাবে বতে। সন্ধির নিয়মে এটা আছে। তো আমরা এই নিয়মকে পড়বো আরো করে, কিন্তু নিজেদেরকে একটু যাচাই করে নিচ্ছে যারাকে। বলো কি হবে, এটা কোন সন্ধির উদাহরণ? বলার স্যার চেষ্টা করো। বলো দেখি কি, কোন সন্ধির উদাহরণ এটা? বলতে পারবা কেউ? স্যার স্যার স্বরসন্ধি। স্বরসন্ধি। কি কারণে বললাম মালিহা স্বরসন্ধি? বলে এটা আন্দাজে স্যার কইছে। ওই যে স্যার সুপ যুগ অন্ত স্যার। হ্যাঁ, সু স্যার ব যে আছে, বয়ের সাথে তো একটা ও আছে। এই পয়ের সাথে অ আছে। এই যে আমরা হর্ষ নিয়ে নিলাম যে, আমরা যদি এইটা নিতাম তাহলে তুমি যোগের দুই পাশে অ ধরতে পারতা। কিন্তু আমরা তো সুপ নিয়েছি প, তাহলে যোগের এই পাশে কি অ আছে? নাই। এই হসন্ত চিহ্ন দেওয়া মানে এখানে অ নাই। ফলে এক পাশে অ নাই আর এক পাশে অ আছে। ফলে এটাকে কি আমরা স্বরসন্ধি বলতে পারি? না স্যার। দুই পাশেই স্বর থাকতে হবে, তাকে স্বরসন্ধি বলা যাবে, আমরা নিয়ম আকারে পড়ব। তার মানে এটিও দেখো পারছো না, এটা আসলে ব্যঞ্জন সন্ধির উদাহরণ এবং এটা বাংলা ব্যঞ্জন না, এটা আসলে তৎসম ব্যঞ্জনের উদাহরণ। বলো। স্যার কিভাবে স্যার ব্যঞ্জন সন্ধি হলো একটু যদি বলতেন। হ্যাঁ, এই যে পয়ের সাথে তো অ নাই, আছে? পয়ের সাথে তো অ নাই মালিহা। প। স্যার ওই যে ওই পাশে যে স্যার অন্ত আছে, হ্যাঁ, ওই পটা পাশেও অ তো স্যার। আছে। হ্যাঁ বুঝছি, কিন্তু এই পাশে তো ব্যঞ্জন হয়েছে, বাম পাশে তো ব্যঞ্জন আর এই পাশে স্বর। কিন্তু এভাবে স্বরসন্ধি হয় না। স্বরসন্ধি হওয়ার কেবল সূত্র হচ্ছে দুই পাশেই কি থাকবে, স্বর থাকবে। দুই পাশেই স্বরধ্বনি থাকলে সেটি স্বরসন্ধি হবে। বুঝতে পারছো? কিন্তু এখানে দুই পাশেই যেহেতু স্বরসন্ধি নাই,
স্বর নাই, এক পাশে ব্যঞ্জন আছে এক পাশে স্বর আছে, অতএব এটা হয়ে যাবে ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, 3 নম্বরে অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করো কি হবে। হ্যাঁ, বলো, আগে ধরতে চেষ্টা করো কোনটাকে বাদ দেবা। স্যার খ। খ। স্যার ঘ নাম্বার স্যার। দুই। দুই। স্যার 4 স্যার। চার। কে বলছো চার, নাম কি তোমার? স্যার আল রাজি রিপন স্যার। রিপন। স্যার ব্যঞ্জন সন্ধি আর বাংলা ব্যঞ্জন সন্ধি এই দুইটার মধ্যে তফাৎ কি? ব্যঞ্জন সন্ধি আর বাংলা ব্যঞ্জন সন্ধি দুইটার তফাৎ হচ্ছে, ওটা তৎসম ব্যঞ্জন সন্ধি, তাই শুধু ব্যঞ্জন লেখা হয়েছে, এটা বাংলা। এখন তৎসম না বাংলা সেটা বোঝারও কৌশল আছে, আমরা পড়তে পড়তে দেখবো, দেখে সেই কৌশলটা ধরে যাবা। কিন্তু এখন আগে বলো, রিপন যে অ্যান্সারটা দিয়েছো, ঘ কে অ্যান্সার দিয়েছো, রিপন কি কারণে ঘ কে অ্যান্সার দিলে? স্যার এখানে স্যার প্রথম অংশে স্যার প আছে স্যার, প হসন্ত স্যার, এটা স্যার ব্যঞ্জন ধ্বনির সাথে স্যার স্বরধ্বনির সন্ধি হয়েছে স্যার। হ্যাঁ, রিপন ঠিক আছে, কিন্তু তুমি দারুণ এটা বুঝেছো, কিন্তু তুমি আরেকটা জিনিস কি বোঝো দেখো তো, ওই সুবন্ত শব্দটাই তো 2 নম্বর প্রশ্নে আছে। স্যার ওখানে তো স্যার কয়ে স্যার হসন্ত নাই স্যার। না, সুবন্ত ওখানে কিন্তু দেখো বাংলা ব্যঞ্জন সন্ধির অপশনও আছে, কিন্তু তাকে ধরা হয়নি সেটা। আচ্ছা আচ্ছা স্যার। জি স্যার। তুমি এই প্রশ্নটা থেকে কি নিচের অ্যান্সারটার দিকে আসতে পারতে না, যে ও জি ওই স্যার। প্রশ্নে তো সুবন্তই আছে, কিন্তু তাকে তো ব্যঞ্জন সন্ধি ধরা হয়েছে, বাংলা ব্যঞ্জন ধরা হয়নি। জি আর স্যার। এবার যেহেতু চাওয়া হয়েছে কোনটি বাংলা ব্যঞ্জন, সেহেতু সুবন্ত তো হবে না, আর যে হয়। জি স্যার। আমি কি তোমাকে ব্যাপারটা ক্যালকুলেটিভ হওয়ার পথ দেখাতে পারছি, জি স্যার। জি স্যার। যে ক্যালকুলেশন ব্যাপারটি এই ব্যাকরণ পড়ার ক্ষেত্রে জরুরি। তাহলে আমরা সদানন্দকে কি বাদ দিতে পারি রিপন, দেখো তো। স্যার এটা তো দুইটাই স্যার স্বরধ্বনি আছে স্যার। অতএব এটা বাংলা ব্যঞ্জন নয়। জি স্যার। এখন কথা হচ্ছে, এই দুইটাই বাংলা ব্যঞ্জনের কে, দেখো তো, এইটাই কি কয়ের সাথে তুমি হর দিয়েছো? না স্যার। তার মানে এখানেও একটা স্বর আছে, জি স্যার। এবং সেই স্বরের পরে যেটা ছ যুক্ত হয়েছে আগে ব্যঞ্জন, ফলে এটা স্বর আর ব্যঞ্জন। জি স্যার। দ্বিতীয়টাই কি হয়েছে দেখো, স্বর এবং ব্যঞ্জন। কিন্তু এই একচ্ছত্রটা হচ্ছে আসলে তৎসম ব্যঞ্জনের নিয়ম। কি নিয়ম? বলছে পূর্বের স্বর থাকলে তারপরে যদি চ ছ থাকে, তাহলে চ ছ দ্বিত্ব হয়ে যায়। যেমন বিচ্ছেদের সন্ধি বিচ্ছেদ কি হবে বলো তো? বিচ্ছেদ। স্যার ই বলেন। যোগ ছেদ। বিসর্গ প্লাস ছেদ। না, বিসর্গ থাকবে না, বিসর্গ থাকবে না। বি যোগ ছেদ। দেখো এই যে রশ্মি আছে না বিতে, জি এই স্যার। রশ্মির কারণে এই ছেদের যে ছ, রশ্মির কারণে এটা উম, দশ হয়ে দ্বিত্ব দশ হয়ে হয়ে যায়, বি আর ছেদ মিলে হয়েছে বিচ্ছেদ। এখন এখন এখানে যেটি হচ্ছে, যে এটা তৎসম ব্যঞ্জনের নিয়মে গেছে, আর কাঁচকলায় এটার নিয়মটা হচ্ছে যে দুটো শব্দ, একটা আকার আছে কাঁচা। বলছে বাংলা ব্যঞ্জন সন্ধিতে কখনো কখনো মধ্যের আ লো হয়ে যায়, কাঁচকলাতে কাঁচা আটা লো হয়ে গেছে। এটা তুমি বোঝো আর না বোঝো, দুইটাকে তো তোমার বাদ দিতে পারার কথা থাকবে, বা আমি যে ব্যাখ্যা দিয়েছি তাতে দুটো বাদ দেওয়ার জায়গায় এসে যায়। 4র্থ নম্বরে কি হতে পারে দেখো তো। হুম, কি হতে পারে? জি, উত্তম। এবার কিন্তু বিচ্ছেদ না, এবার বিচ্ছেদ দিয়ে দেওয়া আছে, তুমি শব্দ তৈরি করবে। স্যার অত্যন্ত। কোনটা? ঘ মানে চার। চার। এবার দেখো,
বলছে এই অত্যন্ত নয় কেন, কারণ এখানে তো আকার হতে পারে না, অ আছে। ফলে আর এগুলোর একটা দৃশ্যমান ব্যবহার তুমি ব্যবহার করবে, যে সূত্রটা কি, অতি আর অন্ত, অর্থাৎ রশ্মি যোগ ও অ, উভয় মিলে কি হবে, জফলা। রশ্মি আর যোগ। ফলে এটাকে আমরা নিতে পারছি, এই ঘটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা কি হবে, স্বরসন্ধি কিভাবে গঠিত হয় বলো। উত্তরটা অলরেডি দিয়ে ফেলেছি মালিহা, বলো কোনটা বলতে চাও। স্যার স্যার স্বরে আর স্বরে স্যার। সরে আর সরে। বাকি তিনটা দিয়ে আমাদের কি সন্ধি গঠিত হবে, ব্যঞ্জন স্যার। স্যার ব্যঞ্জন। ব্যঞ্জন সন্ধি। আমি এখানে দেখাতে চাচ্ছি যে সন্ধি থেকে কোন কোন জায়গা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। মানে আমি প্রশ্নের টেকনিকটা দেখালাম, এখন পড়তে যে তুমি বেসিক্যালি এই জায়গা থেকে এর অ্যান্সার তৈরি করার চেষ্টা করবে। সন্ধির থেকে প্রশ্নের ধরন, আচ্ছা। তো আমরা প্রশ্নের ধরন দেখলাম, একটু দেখ আলোচনার দিকে যাব। সন্ধি কি, এই বলো কিভাবে তুমি সন্ধি বোঝো। স্যার উচ্চারণের সুবিধার্থে দুই ধ্বনির মিলনী সন্ধি। উত্তরের সুবিধার্থে, তাহলে উচ্চারণের সুবিধার্থে এগুলো একটু মনে রাখতে হবে, সন্ধির দুটি পাশাপাশি পরিযোগিতা, দুটি ধ্বনি, পরীক্ষা এমন করে না বলে পরীক্ষা করে ফেললাম। হুম, এটা কঠিন নয় কিছু। সন্ধির উদ্দেশ্য দেখো, তুমি যেটা বলেছো এটা, এবং ধ্বনিগত মাধুর্য সম্পন্ন, দুইটা উদ্দেশ্যে সন্ধি বলা হয়। কখন সেটাকে যুক্ত করে দেওয়া যাবে, লাল কালির কথাটা মনে রাখতে হবে, যখন শব্দের ভেতর থেকে ধ্বনিগত মাধুর্য রক্ষা করা যায়। সন্ধির প্রকারভেদ, তিনটা টার্মের ভিত্তিতে দেখো তিনটা হয়ে যায়। দেখো ভাষার ভিত্তিতে দুই প্রকার, বর্ণের ভিত্তিতে আবার দুই প্রকার, স্বর আর ব্যঞ্জন আছে। আবার এই স্বরসন্ধিকে তৎসম স্বরসন্ধি তিন প্রকার। এখন প্রশ্ন হচ্ছে যে সন্ধি কত প্রকার, এই প্রশ্নের অ্যান্সারটা আমরা কি দেবো, কি এটা একটা প্রশ্ন না। জি স্যার। যখন আসবে সন্ধি কত প্রকার, তখন তুমি কেবল বাংলার দুইটার কথা বলবে না, কারণ বিসর্গ সন্ধিও তো একটা সন্ধি হিসেবে আছে, অর্থাৎ সবাইকে জড়িয়ে তোমার ওইভাবে প্রকারভেদটা অ্যান্সার দিতে হবে। কিন্তু যদি আসে বর্ণের ভিত্তিতে সন্ধি কত প্রকার, হুম, দুই প্রকার স্যার। যদি ওই ভাষার ভিত্তিতে সন্ধি দুই প্রকার সেসব আসে, এগুলোতে সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু দুই নম্বর যেটা, যদিও এটা এখন বুঝতে পেরেছো যে স্বর ব্যঞ্জন আর বিসর্গ, এই তিনটের প্রেক্ষিতে নামটা তৈরি হয়, স্বর ব্যঞ্জন এবং বিসর্গ। তোমার যেটার জন্য বাংলা সন্ধির ক্ষেত্রে বিসর্গ সন্ধি নাই, সেখানে কিছু সমস্যা নেই কিন্তু। আমরা আসলে প্রকারভেদে তিন প্রকার পাচ্ছি, সেই তিন প্রকার নিয়ে আমরা কথা বলবো। আর প্রশ্ন দেখে আমাদের বুঝতে হবে যে কোন প্রকারের প্রশ্ন এখানে করেছে। দেখো তো বোঝো কিনা, কঠিন নয় কিন্তু। সন্নিহিত স্বরের একটি লোপ হবে, সন্নিহিত মানে পাশাপাশি, দেখো তো বোঝো কিনা, কি হওয়া উচিত ছিল কিন্তু কি হয়েছে, একটু বলতে চেষ্টা করতো।
দেখো তো পেজটা দেখে একটু বোঝা যায় কিনা। কি আছে আর কি লোভ হচ্ছে বলো। যেমন শত যোগে থাকছে কে? সঠিক। এ থাকছে। এ কে লোভ থাকতেছে। হচ্ছে? অ। এই কথাই তো লেখা যে অ লোপ হয় এ থাকে। ফলে আমরা দেখলাম বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে একটা সহজ প্রবণতা হচ্ছে কি আছে, স্বরের লোপ হওয়ার একটা প্রবণতা আছে না? জি স্যার। স্বরের লোপ হওয়ার একটা প্রবণতা এখানে আছে। দ্বিতীয়টাই কি আছে দেখো তো, বলছে আ হয়, কিন্তু এখানে কে লোপ হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, যাচ্ছে। দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানে হয়েছে। ফলে কোন লোপ হয়েছে এটা কি বলতে পারবা? বলো, এটা কি বলা যায়? না যায় না। স্যার। ফলে এখানে এটাকে লাল কালি দিয়ে করে বলা হচ্ছে যে শাঁখারি এবং রূপালী, দুইটাকে একটু মনে রাখতে হবে, এটা বাংলা স্বরসন্ধির উদাহরণ। কারণ এই একই নিয়ম তৎসম স্বরসন্ধির সাথেও সঙ্গতিপূর্ণ হয়ে যাবে, একই রকম হয়ে যাবে। তিনে কি হচ্ছে, আর উ থাকলে লোপ হয়, উ থাকে। মিথ্যা যোগ মিথ্যক, হিংসা যোগ হিংসুক। দেখো লোপ হচ্ছে, উ থাকছে, ঠিক আছে। ঠিক একই ভাবে রশ্মি 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 আর এ হবে, তখন এ লোপ হবে, ই থাকে। করি যোগ এক, করি। দেখো কুরেক হচ্ছে না, ওই যে উপরেরটা হয়েছিল অলোপ হয়ে থাকে, এবারটা এ লোপ, রশ্মি থাকে। ধনী যোগ এক, ধনিক। এটা মানে এখানে খুব কঠিন কিছু নেই, শব্দগুলো একটু দেখবা। হ্যাঁ, মনে রাখবে যাচ্ছে তাই, যা ইচ্ছে তাই, যাচ্ছে তাই। সন্ধিবদ্ধ হচ্ছে কাজগুলো কোন নিয়মে? বলছে রশ্মি থাকে, লোপ হয়, ই থাকে। আ আর ই উভয় মিলে এ হয়েছে, আর তাই তো যুক্ত হয়ে গেল। মানে যা হোক, আমরা বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে একটা জিনিস সহজ প্রবণতা দেখছি কি, কিছু ধ্বনি লোপ হয়ে যায়, কিন্তু তার একটা ধরন আছে, সেটা হচ্ছে কোনটা কোনটা কিভাবে লোপ হচ্ছে আর কি থাকছে আমরা এটা দেখলাম। আর এটা নিয়মটা কি, স্বরের সাথে স্বরের যোগ হচ্ছে, সেটাই স্বরসন্ধি না? বাংলা ব্যঞ্জন সন্ধি। দেখো তো 1 নম্বরটা একটু পড়ে তোমাদের মাথায় কিছু কাজ করে কিনা। প্রথমে ঘোষ, পরে ঘোষ। হুম। এক পড়া যায়, বোঝা যায়। এইবার যে নামগুলো আসবে, এই নামগুলো কি আমরা ধ্বনিতত্ত্বের ওই আলোচনায় শিখেছিলাম না, একটু বলো তো। জি স্যার। দেখো কিভাবে নাম নিয়েছি, প্রথমে অঘোষ ও পরে ঘয় ধ্বনি থাকলে প্রথমটি ঘুরে পরিণত হয়। কিরকম করে দেখো, ঘয় ধ্বনিগুলো একটু বলো একজন, কে বলতে পারবা? আর অঘয় ধ্বনিগুলো? স্যার ঘোষ হচ্ছে বর্গের 3, 4, 5। এই ঘোষ। আর অঘোষ হচ্ছে বর্গের 1 আর 2। অঘোষ হচ্ছে এক আর দুই। তাহলে প্রথমে অঘোষ ও পরে ঘই ধ্বনি থাকলে
প্রথমটি ঘোষে পরিণত হয়। বলো একজন, ঘোষ কোনগুলো আর অঘোষ কোনগুলো, অল্প প্রাণ কোনগুলো, মহাপ্রাণ কোনগুলো? আমাদের কাছে ঘোষ অঘোষ লাগবে, অল্প প্রাণ মহাপ্রাণ অত বেশি জরুরি নয় এই ক্ষেত্রে। এবং একটা পরিবর্তন আছে, দেখো কোথায়, ছোট দা কি হচ্ছে, ওই যে ট, ছোট দা, কি কারণে গেল বলো তো? কারণ ওই যে ঘোষ তে পরিবর্তিত হচ্ছে, ফলে ও এখানে অবশ্য লিখে দেওয়া আছে, ট ঘোষ দ ঘোষ লিখে দেওয়া আছে। আচ্ছা স্যার। দুই দুই নম্বর গুরুত্বপূর্ণ একটু। স্যার, 1 নম্বরে একটা প্রশ্ন হচ্ছে এখানে, ট বলো। ঘোষ দ ঘোষ, তাই ট ধ্বনিটি মানে টয় শূন্য র হুম। ঘোষে পরিণত হয়েছে, মানে এক্ষেত্রে আমরা কোনটা মানে বুঝবো কি কিভাবে যে ঘোষ ধ্বনি কোনটা হবে? না, ওই শব্দটা এসে যাবে, সন্ধির মাধ্যমে যে শব্দটা তৈরি হবে সে শব্দ তো আছে। বলা হয়েছে পরে ঘৈধ্বনি থাকলে প্রথমটি ঘোষে পরিণত হয়। দেখো, তুমি টয়ের থেকে ঘষে আসছো ডয় বিন্দু রতে, টয়ের থেকে অঘষে আসছো আর এই যে দতে, হচ্ছে যে এই ঘোষ ধ্বনি ওই পাশে যেটা থাকছে, এই পাশে তো তুমি তাকে অঘষে পাচ্ছ, অঘষে পাওয়ার পরে ওই পাশে তার ঘষে চলে যাবে, ওই ওই বর্গেরই, অন্য জায়গায় যাচ্ছে না। কিন্তু আমরা ধরছি যে ওইখানে সে ঘটে পরিণত হয়, বর্গের কথাটা এখন বললাম আর কি। এই যেমন দেখো, এই যে ট ঠ, ড ঢ তো ওই বর্গেরই ধ্বনি, তাই না? ফলে অঘোষ এবং পরে ঘই ধ্বনি থাকলে প্রথমটা ঘোষে পরিণত হয়, এই কথাটা আমরা মনে রাখবো, তাতেই মোটামুটি চলবে। আর উদাহরণকে বিশ্লেষণের মাধ্যমে মনে রাখাটা কাজটা আরো সুবিধা হবে। দুইয়ে দেখো, হসন্ত র ধ্বনি লুপ্ত হয়ে পরের ব্যঞ্জন ধ্বনি দীপ্ত হয়। এখানে আমরা পাই, কি বললো, হসন্ত র ধ্বনি দূর। দেখো তো হসন্ত র আছে কিনা, এটা উঠে যায়, পরের ব্যঞ্জন ধ্বনি দীপ্ত হয়। দেখো ওই যে থুরি আছে, থুরি দুইবার হয়েছে, ত থ হয়েছে, খেয়াল করছো? দূর থুরি, দুধ থুরি, দুধ থুরি, এরকম হচ্ছে। আর না, আন্না, আর না, দেখো রটা নতে হয়েছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা আভাস পাচ্ছি, দেখি কেউ কইতে পারো নাকি? কাও, পারবো না কেউ কইতে? ভালো না, ভালো না। স্যার এই একটু যে আগে ধ্বনি পরিবর্তন করলা, তার প্রেক্ষিতে কি? স্যার রটা স্যার লুপ্ত হয়ে স্যার পরের আর ব্যঞ্জন ধ্বনিটা মানে নটা দীপ্ত হয়েছে স্যার। আচ্ছা, তাহলে বাংলা ব্যঞ্জন সন্ধিতে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম দেখা যাচ্ছে বলতো? যেমন দেখো, চারটি র লোপ হয়ে ট দুইটা হয়েছে, ধর না, র নতে পরিণত হয়েছে, দূর ছাই, র ছতে পরিণত হয়েছে। মনে করতে পারছো না কেন? বাংলা ব্যঞ্জন সন্ধি ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুযায়ী সাধিত হয়? হইতে পারবো না? পরাগত সমীভবন স্যার। সমীভবন অনুযায়ী, সেই কথাটা কই দিতে হয় এখানে। পরাগত হোক আর অপরাগত হোক তা তো আরো পরে, ঠিক আছে? আমরা অন্তত সমীভবনকে প্রয়োগ ঘটাতে পারছি, সেটা অন্তত বলতে চাই। ওখানে কি উদাহরণ দিয়েছিলাম? তৎযোগ জন্য, তৎজন্য, মনে আছে? কি স্যার? এখানে নাচ যোগ জামাই, নাচ জামাই। দেখো তো, সব জায়গায় তোমার ওই নিয়মটা পাচ্ছ। দেখো এখানে 2 নম্বরটা পুরোপুরি সমী ভবন,
দূর আর তুরি ধরলাম রটা আছে, কিন্তু র কোথায় গেছে? এই বোঝা যাচ্ছে যে ব্যঞ্জন দ্বিত্ব হয়ে গেছে ওখানে, যে আসলে এই পাশের ব্যঞ্জন ওই পাশের ব্যঞ্জনের সাথে মিশে গেছে। দূর ছাই, দুধ ছাই। এগুলো কি কঠিন মনে হচ্ছে নাকি একটু? এখন আরেকটা পড়ার সাথে সম্পর্কিত হলো, ওই যে ধর না ধর না, খেয়াল করছো র উঠে যাচ্ছে, বা সমীকরণের নিয়ম অনুযায়ী পাবা রটা নতে পরিণত হয়েছে, তাই তো? জি এখন স্যার। যেহেতু র আর থাকছে না, সেহেতু আমরা একটু বলে দিলাম র লোপ হয় এবং পরে ব্যঞ্জন ধ্বনি দীপ্ত হয়। ততে কি আছে? পূর্বে ত বর্গীয় ধ্বনি লোপ হয়ে, দেখো তো, ত বর্গীয় ধ্বনি লোপ হয়ে পরে চ বর্গীয় ধ্বনি দীপ্ত হয়, বদ লোপ পেয়ে গেছে, কিন্তু বদ জাত, বজ্জাত। দেখো তো জ হয়ে যাচ্ছে, অল্প কিছু সমতা লাভ করে গেছে। এই ফলে এগুলো আমরা বাংলা ব্যঞ্জন সন্ধির ভিতরে ফেলে দেব। কি আছে দেখো, চারে খুব কঠিন কিছু নাই কিন্তু, পাঁচেও তাই। ছয় গুরুত্বপূর্ণ, এই যে স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে স্বরধ্বনি লোপ হয়, এই কথাটা আর কি বলছে এখানে। এরকম কিছু শব্দ আছে, কাঁচা কলা, ঘোড়গাড়ি। দেখো কাজ নয়, কাঁচা যোগ কলা, কিন্তু হচ্ছে কাঁচা কলা না হয়ে কাঁচ কলা। ঘোড়া আর গাড়ি হচ্ছে ঘোড় গাড়ি, ঘোড়া আর দৌড় ঘোড় দৌড়। হম। ফলে আমরা স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে একটা কথা, মানে আমরা বাংলা ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে দেখলাম ওই পরিবর্তন, এবং এই পরিবর্তনের দিকে লক্ষ্যটা অনেক বেশি। ফলে হসন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হয়। 5 নম্বরে যে নিয়ম, সেখানে এ পাশে ব্যঞ্জন থাকলেও ও পাশে স্বর এসে যুক্ত হয়ে যাচ্ছে, তাই বলতে চাইছে। এখানে বেসিক্যালি 6 নম্বরের নিয়মটা একটু গুরুত্বপূর্ণ, বাদ বাকি তুমি দেখে রাখতে পারো, অত বেশি কাজের নয়। 6 নম্বর থেকে কিন্তু প্রশ্ন আসবে, খুব গুরুত্বপূর্ণ। আমরা বাংলা ব্যঞ্জন সন্ধি শেষ করছি, বাংলা স্বরসন্ধি শেষ করছি। বাংলা স্বরসন্ধির প্রবণতা ছিল কি? শুধু বাংলা স্বরসন্ধিতে প্রবণতা ছিল স্বরের লোপ হওয়া, ব্যঞ্জন সন্ধিতেও সেটা আমরা দেখতে পেয়েছিলাম, যে কখনো কখনো স্বরের লোপও হয়, আবার মিশে এক হয়ে যাচ্ছে। তৎসম স্বরসন্ধিতে তুমি বেসিক্যালি প্রথম সন্ধির নিয়মটা পাবে। একটু নিজেরা পড়ে দেখো তো, নিয়ম এবং যে উদাহরণটা দেওয়া আছে, বোঝো কিনা, চিনো কিনা। যে যে কথা লেখা আছে একটাকে একটু নিজেরা ফাইন্ড আউট করে পড়তে পারলে বুঝতে হবে, পরের গুলো সব পড়ে যেতে পারবে। মিশ্রিত অ কোনটা আছে সেটা একটু দেখো। আচ্ছা, আমি আরেকটা পেজ উঠাই দিই, এইখানে আরেকটু উঠাই দিই, তাহলে তোমার কাছে একটু হয়তো বুঝতে সুবিধা হবে। দেখো কি কইতে যাইছে এখানে। জি স্যার। বলো কি আছে, মিশ্রিত অ কোনটা? স্যার এই যে রত্ন, হুম, এই যে নয়ের শেষের সাথে একটা অ আছে, নয়ের নয় সাথে একটা সাথে অ যে আছে। ওটা, সেটা হচ্ছে হ্যাঁ, মিশ্রিত। এই সবাই কি এটা বুঝেছ? নয়ের সাথে একটা অ আছে, আর আকর শব্দে আ আছে, উভয় মিলে রত্নাকর স্যার তৈরি হয়েছে। দুইটার মধ্যে স্যার যে কোনো একটা অ আর আরেকটা আ থাকবে। যোগের এই পাশে অ আ, অ আ থাকতেই পারে, হ্যাঁ।
স্যার এমন কি স্যার সম্ভব যে মানে দুই পাশে অ আছে? কেন সম্ভব না? স্যার দুই পাশে অ থাকলেও স্যার আকারই হবে। হ্যাঁ, ধরো দুই পাশে অ দিয়ে শব্দ লেখো, শত যোগ অধিক, কিভাবে পাও? বলো মালিহা। শতাধিক। দেখো ওই যে আকারে যাচ্ছে, দুই পাশে অ থাকলেও আ হবে, আর দুই পাশে আ থাকলেও আ হবে। দুই পাশে আ দিয়ে একটা শব্দ আনতে পারো নাকি, দেখো তো। দুই পাশে আ দিয়ে শব্দ আনো। বিদ্যা যোগ আলোয় কি? জি স্যার, বিদ্যালয়। আচ্ছা, আমরা দেখি, এই যে শব্দ দেখেছি, দেখো তো কোন পাশে কি আছে। কোনটা বুঝতে পারো না, একবার একটু দেখে নাও। জি স্যার, বুঝতে পারছি। এটা হিত মানে কি জানো না? আর মহার্ঘ মানে কি জানো নাকি? হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। বেটা ভালো মন্দ বিচার না করে এমনি যা মনে হয় তাই করছে না। জি এবার স্যার। আমরা প্রথম নিয়মটা নিয়ে নিলাম, দই। হুম, দুয়ে যাব, কোনো ব্যাপার না কিন্তু এগুলো। ও, দুইটা করা হয়নি না। দুইয়ে কি হয়েছে দেখো তো, বোঝা যায় কিনা? আগে অ আর পরে অ নিয়েছি আমরা, এবার অ কে টান দিলাম, এবার অ এর পরে কি থাকবে? রশ্মি দিবি, এবং ওই মিলে কি হবে? এই কার। বলো সেটি হয়েছে কিনা, উদাহরণ দেখো, জি স্যার। এবং মিলছে কিনা। পূর্ণেন্দু, এই যে এইভাবে এরকম মাঝখানে একার দেখলে তুমি যদি এরকম করে ভেঙে দিয়ে নিতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা, শব্দের অর্থ সহজে বের করাটা। পূর্ণেন্দু কি হতে পারে কত? স্যার অ আর রসই। ওই মিলে একার। জি স্যার। এবার বলো পূর্ণেন্দু মানে কি? স্যার সম্পূর্ণ, স্যার চাঁদ, এইরকম কিছু। পরিপূর্ণতা, পূর্ণ, জি স্যার। পরিপূর্ণতা, ঠিক আছে। দেখো তো, আর এখানে একটারও কি অর্থ দরকার আছে? বাংলা থেকে অর্থটি বোঝা যায় না, দেখো। হুম, শ্রবণেন্দ্রিয় কিভাবে তৈরি হয়েছে খেয়াল করছো? শ্রবণেন্দ্রিয়, অর্থাৎ সন্ধির মাধ্যমে বেসিক্যালি আমরা শব্দ গঠন করে ফেলছি অনেক বেশি। 3 নম্বর পড়ো, দেখো 3 নম্বর পড়ে কি হয়। এবার হ্রস্ব দীর্ঘ আসছে। বলো কেন থয় ওকার হয়েছে? স্নাতকোত্তর বানান করো, দেখো কি হয়। তারা আয়ের পরে স্যার ও আছে স্যার, এই জন্য। হ্যাঁ, স্নাতকোত্তর কিভাবে সন্ধি বিচ্ছেদ হবে? বা সঠিক বানান করো, স্নাতকোত্তর বানানটা লেখো তো খাতায় সবাই। স্নাতকোত্তর, তুমি যে অনার্স মাস্টার্স করবে, অনার্স হচ্ছে স্নাতক, মাস্টার্স হচ্ছে স্নাতকোত্তর, কিভাবে বানানো হবে স্নাতকোত্তর? বলো স্নাতকোত্তর বানান কিভাবে হবে? কই, স্নাতক। হ, মহল হয়ে গেছে, এটা দেখ বুঝতে পারিনি। স্নাতক যোগ
উত্তর। বলো এবার ও কার কোথায় হবে? বলো। তার কয়ের সাথে। কয়ের সাথে। তোমার বানান ভুল যাওয়ার কোনো কারণ নেই। স্নাতক, স্নাতকোত্তর মানে মাস্টার ডিগ্রি আর কি। কিভাবে তৈরি হয়েছে? অ এর পরে ভিন্ন স্বরধ্বনি, সেটা কি কি? হ্রস্ব দীর্ঘ থাকলে অ এর জায়গায় একার হয়। এখানে একদম লিখে দেওয়া আছে, অত কঠিন নয়। আচ্ছা বলো, নীলোৎপল শব্দটা কিভাবে সন্ধি বিচ্ছেদ হয়? নীলোৎপল বুঝতে পারবো? তার কি শব্দ? নীলোৎপল শুনেছো কখনো? নীল যোগ উৎপল। মানে নীল পদ্ম আর কি। নীল আর উৎপল মিলে নীলোৎপল হয়েছে। কোন নিয়ম পড়েছে শাশ্বত বলতো? কোন নিয়ম নীলোৎপলে? তার অ আর উ। হুম। অ আর ও না, অ আর উ। স্যার ওই বলছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। উভয় মিলে কি হবে? ও হবে। উভয় মিলে ও হবে, উ যুক্ত হবে, কিন্তু সন্ধিতে যে হবে ও। আচ্ছা, চার দেখো। আমরা চারের পরে আরেকটা নিয়ম পড়ে বাদ দেবো, পাঁচ পর্যন্ত আমরা থাকবো। চারটা দেখো, একটু বিশ্লেষণ করতে হবে তো যেটা। এই, চারে কি আছে দেখো। যথারীতি আমি বলছি এখন, ওদের স্বরধ্বনি কি থাকবে? অ এর পরে অন্যান্য কার আসবে। তাহলে অ এর পরে আ গেল, অ আ গেল, এরপরে রস্বই দীর্ঘ গেল, রস্ব দীর্ঘ গেল, এবার রি আসছে যথারীতি। রি। তাহলে অ এর পরে রি আসলে কি হয়? যা লেখা দেখো তো, বোঝো কিনা? অ এর পরে রি আসলে অর হয়। আর অর পূর্বে যে শব্দটা আছে, অর হইয়া পরের শব্দটার ভিতরে দেখো কিভাবে ভেঙে গেছে। বলছে অর হয়, এবং অটা যুক্ত হয় আগের দিকে, আর অ এর রটা রেফ হয়ে পরে যুক্ত হয়। আমি যা কইলাম তাই লেখা আছে, দেখো বোঝো কিনা। দ্বিতীয় বেড়ায় বোঝা যাচ্ছে যে সপ্ততে ত এর সাথে একটা অ আছে না, আর ঋষি শুরুর রি, এই উভয় মিলে অর হয়েছে, যা রেফ রূপের পরের ব্যঞ্জন মূর্ধন্য ষ, যেটা ওই যে ঋষি, এর সাথে যুক্ত হয়। দেখো তাহলে বোঝা গেছে। রি থাকলে অর আসে, এবং অরটা দুই পার্টে পার্ট হয়। এইদিকে অ থাকে, ওইদিকে রেপ হয়ে যুক্ত হয়ে যায়। শব্দগুলো দেখো একটু বোঝো কিনা। দেবর্ষি, মহর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি। এই কোন শব্দের কি অর্থ সেটি বুঝে নিতে পারবে, কোনো কঠিন কিছু নেই। যদি অর না থেকে আর্ত থাকে, এরপরে যদি ঋত থাকে, ঋত শুধু রি দিয়ে যে শব্দই থাকুক সেটা থাকলে অর হয়, কিন্তু ঋত থাকলে স্পেশাল ভাবে সেখানে আর হবে, এবং আগে আ যাবে, রেপ পরে যাবে। ওই অরের মতো আগে অ যাবে, রেপ পরে যাবে। এখানেও সেই রকম। তাহলে ক্ষুধা যোগ ঋত, দেখো তো ক্ষুধার্ত। দেখো ওই যে ঋত হয়েছে, ফলে ধারের সাথে গেছে ক্ষুধা। এরকম আর কোন শব্দ হলো তো ক্ষুধার্ত? বলো তৃষ্ণার্ত বানান কি হবে? রি দিয়ে তাহলে দুটো নিয়ম পেয়েছো, একটা ঋত আর একটা অর, অর্থাৎ আর্ত আর অর। আর্ত এবং অর। দেখো এরও ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে, কঠিন নয়। ওই যে যেভাবে বুঝছো সেভাবেই সহজ।
আ এর পরে রি থাকলে ওর আগে আর হয়, এবং আর আগের ব্যঞ্জনের সাথে যুক্ত হবে আর এর আ, আর রটা পরের ব্যঞ্জনের রেপ হয়ে যাবে। জাস্ট এই কথাই এখানে লেখা, কিন্তু যেটি ঘটে সেই ঘটনাটা তুমি এখানে বুঝতে পারছো। আমরা দেখি অ দিয়ে কয়টা শেষ করে দিই। অ এর পরে এ ওই, বলো কি হবে উদাহরণে? হুম, অ এর পরে এ ওই। একটু মাথায় রাখবা যে এখানে বড় যেটা সেটাই হবে যোগের পরে, যোগের পরে ছোটটা হবে না। জনযোগ একক, দেখো জনৈক, ওই যে ঐকার আসছে, ঠিক আছে? ফলে ওই ব্যাখ্যা কিন্তু লেখা আছে যা তোমাদের বললাম। আমরা উদাহরণগুলো একটু দেখি। বুঝছো? দেখো এ বা ওই আছে, উভয় মিলে ঐকার হয়ে যাচ্ছে। এ ওই গেল, তাহলে অ এর পরে কি কি কার গেল? দেখো অ এর পরে রশ্মি দীর্ঘ, অ এর পরে অ, রশ্মি দীর্ঘ, রস্ব দীর্ঘ, রি, রিলি, এ, রি গেল, লি নাই, এ ওই গেল, এবার ও ও দিয়ে আসবে। দেখো তো এই সিরিয়ালে বোঝা যায় কিনা এরপরে কি নিয়মটা আসবে? ও ও, অর্থাৎ আমরা আগে বাম পাশে সবসময় অ এবং আ কে রেখেছি। এরপরে ক্রমান্বয়ে ওর সাথে একটা একটা স্বরধ্বনি এসে যুক্ত হচ্ছে, গঠনটা দেখাচ্ছে ও মিশে যাচ্ছে। তাহলে অ এর পরে অ, আ, রস্বই দীর্ঘ, রস্ব দীর্ঘ, রি, রি দুইটা, এ ওই, এ ওই মিলিয়া দুটোতে যাচ্ছে, ও ও মিলিয়া আরেকটাতে যাচ্ছে। এই সব শব্দগুলোতে যেখানে বিভাজন করা হচ্ছে, বাম পাশে দেখো সবকটা ব্যঞ্জনে কোথাও কিন্তু হষন্ত চিহ্ন ব্যবহার করা হয়নি। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? যে কেন মত, বলবো মত, কিন্তু মত যোগ ঐক্য, মত ঐক্য, ঠিক আছে? হিত ঐশী, হিত আর ঐশী, ওই উভয় মিলে হিত ঐশী। এই সাত, ওখানে সাত, কিন্তু আমাদের কাছে কি ও আসবে এবার। ও আসলে কি হবে? ও ও, দেখো আগে ব্যাখ্যা যাও তো, সব জায়গায় লেখা আছে একই টাইপের ব্যাখ্যা, আর পর কি দরকার? যে নয়ের সাথে ও আছে, আর এদিকে নয়ের সাথে একটা মিশ্রিত ও আছে, আর এদিকে আমরা ও পেয়েছি। ফলে অ আর ও উভয় মিলে ও হবে। এইবার একটা প্রশ্ন তোমাদের মনে জাগা উচিত, যে আমরা কখন ওষধি বলবো আর কখন ঔষধি বলবো। ঔ থাকলে ধি থাকবে না, মনে রাখবা, ঔ থাকলে, আর ও থাকলে ধি থাকবে। দেখো নিচে একটা শব্দ এনে দিই, তাতে সুবিধা হবে। দেখো মহৌষধি মানে এটা ঔষধ, ফলে ওষধি থাকছে। পরম ঔষধ, এটা ও ব্যবহার করছি কারণ এবার ধি নাই। আর মহৌষধিতে ও ব্যবহার করছি কারণ, দেখো বুঝছো কিনা, যে ধি থাকলে বড়টা থাকতে পারবে না, অর্থাৎ ও থাকতে পারবে না। আর ধি না থাকলে এটি সম্ভব। ফলে আমরা বনৌষধি বলছি না বনৌষধ বলছি, এটা ভাব। পরম ঔষধি বলছি না পরম ঔষধ বলছি। যদি পরম ঔষধি হয় তাহলে কিন্তু ওই যে মিশ্রিত হওয়া, তারপরে যা যা লেখা আছে যে উভয় মিলে ও হবে, এখানে ও কে চেঞ্জ করে ফেলতে হবে তোমার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে এটা ও ও হয়ে যাবে। সব সময় আমরা দেখছি কোনটায় যাচ্ছে বলো তো, যুক্ত হয়ে বড়টায় যাচ্ছে। ও আয়ের ভিতরে কোন দিকে গেল? আ। রসই দীর্ঘের ভিতরে কোন দিকে গেল? দীর্ঘি। খেয়াল করেছো? রি এর ক্ষেত্রে কয়টা আসছে? বলছে অ আর আসছে আর আর আসছে। এ ও এর ক্ষেত্রে ওই এসেছে।
এইভাবেই কিছু কৌশল মাথায় রেখে আমরা সন্ধিকেও এভাবে মোটামুটি শেষ করব। আমরা শুরুতে অ দিয়ে সবগুলো শেষ করেছি। সবগুলো বলতে অ এর পরে রস্বই দীর্ঘ রস্বই দীর্ঘ রি দুইবার, এ ওই ও ঔ। এরপরে বাকি যারা আছে আমরা পরের দিন এই তৎসম সন্ধির শেষের দিকে এগোবো। এই পর্যন্ত তোমরা একটু পড়তে থাকবে, শব্দ পেলে নতুন করে তাকে বিভাজন করে আলাদা করতে চেষ্টা করবে। তোমার শব্দের সংখ্যা তাতে ক্রমান্বয়ে বাড়বে, কিন্তু না করলে কিন্তু তোমার শব্দের সংখ্যা বাড়বে না। ঠিক আছে, আমরা একটা লেভেলে এসে এখন বাদ দেব। তোমরা যে এগুলো করছো সেই চেষ্টাটা চালিয়ে যাও, ধৈর্য রাখো, দেখবা কাজ হবে। তাহলে ঠিক আছে, এনামুল আছো নাকি? জি স্যার, এনামুল আছি, ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাস শেষ করে দাও।